নমস্কার, সঙ্গে আমি দেবারতী আর আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন। আজ অডিও স্টোরি স্টেশনে আপনারা শুনবেন শ্রী গৌতম রায় রচিত গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প অভিভাবক। আজকে আপনারা শুনবেন গল্পটির প্রথম পর্ব। তাহলে চলুন সময় নষ্ট না করে সরাসরি আমরা চলে যাই আজকের গল্পের প্রথম পর্বে। এবারে শীতটা রীতিমতো দুষ্টুম শুরু করেছে। দিন দুয়েক হয়তো জমিয়ে ঠান্ডা নামলো। শীতকাতুরে বাবুরা, এমনকি যারা শীত ভালোবাসেন, ঝপাঝপ সোয়েটার, মাফলার, মাংকি ক্যাপ বার করে রাস্তায় নেমে পড়লেন। পায়ে জুতো, মোজা, হাতে গ্লাভস পরে হি হি করতে করতে বেরিয়ে পড়লেন মর্নিং ওয়াকে। কাগজ জানাচ্ছে শীত এখন চলবে। শীত ভালোবাসা বাবুদের তো পোয়া বারো, কিন্তু পরদিনই নাভিশ্বাস। বেজার মুখে একটা হালকা সোয়েটার পরেই রাস্তায় বের হতে হচ্ছে। আসলে লড়াইটা তো শীত বুড়ির নয়, বেপরোয়া দস্যুর মতো বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটা উচ্চচাপ বলয়ের সঙ্গে শহুরে লড়াইয়ে নামতে হয়েছে। পারে কখনো? শীত বুড়ি তাতেই কুপোকাত। উত্তর পশ্চিম ভারত থেকে প্রবাহমান পশ্চিমী ঝঞ্ঝা, সেই দুশ্মনী উত্তরে হাওয়ার পথে বাধা। সেই উচ্চচাপ বলয়ের জন্যেই পরিমণ্ডলে ঢুকে পড়েছে জলীয় বাষ্প। তাপমাত্রা পৌঁছে গেছে 17 ডিগ্রি সেলসিয়াসে। বড়দিনের সকালে নীলের প্ল্যান ছিল ফ্রুট কেক আর কফি দিয়ে ব্রেকফাস্ট। গতকাল রাতে ঘরোয়া মদ্যপানের আসর বসেছিল, নিয়ম মানা নয়, হঠাৎই ইচ্ছে হওয়া। গতকাল রাতে শীতটাও খুব একটা বিট্রে করেনি। ওর ইচ্ছে ছিল প্রভাতী কেক আসরে বিকাশবাবুকে ডেকে নেওয়া। খবর দেওয়াও হয়েছিল, কিন্তু তার আগেই নীলের ল্যান্ড ফোনটা বেজে উঠল। নন্দিনী একবার আর চোখে নীলের দিকে তাকালো। বড়দিনের কেক আর পৌষ সংক্রান্তির পিঠে মালপোয়া আর দুধ পুলি ওর খুব ফেভারিট ডিশ। নন্দিনীর ভ্রু কুঞ্চনটা ওর চোখেই পড়ল না। কেকে কামড় দিতে দিতে নীল ইশারা করলো দীপুকে। দীপু গিয়ে ফোন তুলল। হ্যাঁ বলুন, কাকে চাইছেন? ওপাশ থেকে বেশ গম্ভীর গলায় এক ভদ্রলোক বললেন, এটা কি প্রাইভেট ইনভেস্টিগেটর নীলাঞ্জন ব্যানার্জির বাড়ি? হ্যাঁ। ওকে একটু পাওয়া যাবে? আপনি কোথা থেকে বলছেন? ইন্ডিয়ান মিরর স্ট্রিট। সেটা কোথায়? এস.এন. ব্যানার্জি রোড, তালতলা, লোটাস সিনেমার আগে। এবার বলুন, কি ব্যাপার? আপনি কি মিস্টার ব্যানার্জি? না। তাহলে ওনাকেই দিন, দরকারটা ওনার সঙ্গেই। কিছু না বলে ফোনটা এগিয়ে দিল দীপু। তোমাকে চাইছে, আমাকে বলবেন না। রিসিভারটা নিয়েই নীল বলল, হ্যাঁ আমি নীল ব্যানার্জি বলছি। আপনি কি বলছেন জানতে পারি? অফকোর্স, ঘটনাটা খুবই সাংঘাতিক। একটা খুন হয়েছে, তাই আপনার শরণাপন্ন। আপনার নামটা? মনোজিৎ মজুমদার। কখন, কিভাবে? এগুলো তো আপনাকে সামনে না পেলে, ফোনে এত কিছু বলা তো। বুঝলাম। ঘটনাটা কখন ঘটেছে? গতকাল রাতে, যখন বড়দিনের বাজি টাজি ফাটছিল তখন। পুলিশে খবর দেননি? হ্যাঁ, লোকাল থানা থেকে আজ খুব ভোরেই পুলিশ অফিসার এসে গেছেন। ওরা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। তাহলে আমার যাবার কি খুব দরকার আছে? আছে মিস্টার ব্যানার্জি, আমি আপনাকে চিনি। আপনার কাজের সঙ্গে আমি একটু ওয়াকিবহাল, তাই। যিনি মারা গেছেন তিনি আপনার কে হন? আমারই খুড়তুতো ভাইয়ের বন্ধু, নাম কৌশিক কর। বডি নিশ্চয়ই এখনো স্পটে আছে? আগে হ্যাঁ। ঠিক আছে, আমরা আসছি। ফোনটা নামিয়ে রাখতে রাখতে বলল, আজকের দিনটা গেল, বুঝলে নন্দিনী? ভাবলেশীন কণ্ঠে নন্দিনী বলল, যখনই শুনেছি খুন, তুমি না বললেও বুঝে নিয়েছি আজকের দিনটা গেল। হ্যাঁ বৌদি, দীপু যোগ করলো, আজকে সিনেমা যাবার প্ল্যানটাও ভোগে গেল। মায়ের ভোগে। চ্যাংড়ামি না করে ড্রেসটা চেঞ্জ করে নে। বাড়ির নম্বরটা জানা হলো না। ঠিক আছে, মনোজিৎ মজুমদার, খুঁজে নেওয়া যাবে। আজকে ঠান্ডা কম, তারপরও কলকাতা কুয়াশার চাদরে মোড়া। পাজামা পাঞ্জাবির ওপর নীল একটা শাল জড়িয়ে নিল। দীপু জড়ালো জ্যাকেট। বেরোবার মুখে দীপু বলল, তালুকদার সাহেবকে একটা খবর দিলে হতো না? ও এরিয়াটা তালুকদারের জুরিসডিকশনে পড়ে না,
ঠিক আছে, পরে ভাবা যাবে, চল বের হই। প্রমোটার মাহাত্ম্যে আজকাল পরিত্যক্ত জমি বা ভাঙাচোরা বাড়ি আর অবহেলায় পড়ে থাকছে না। বছর বিশেক আগেও যে সমস্ত বাড়ি বা পুরো জমি লোকে তেমন ভাবে মুখ তুলে দেখতও না, মাত্র কিছুদিনের মধ্যেই সেগুলো কখন যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় ৮-১০ তলা উঠে গিয়ে ঝকঝকে তকতকে আবাসনে রূপান্তরিত হয়ে যেতে শুরু করেছে। বিশেষ করে বংশ পরম্পরায় প্রাপ্ত জমিতে বাড়ি তোলা বা ভাঙাচোরা বাড়ি সারাবার মতো অবস্থায় নেই যারা। প্রমোটার বাবুরা তাদের ধূর্ত হাতগুলো বাড়িয়ে দেয় তাদেরই দিকে এবং লোভনীয় শর্তে তাদের কাছ থেকে সেগুলো হস্তগত করে তাদের ব্যবসা চতুর্গুণ বাড়িয়ে চলেছে। এই পাড়াটায় অনেক নতুন নতুন ফ্ল্যাট উঠে গেছে। খোঁজাখুঁজি করে বা একে তাকে মজুমদারদের বাড়ি কোনটা জিজ্ঞাসা করে ওরা যে বাড়ির সামনে এসে দাঁড়ালো সেটা অন্তত বাইরে থেকে বেশ জরাজীর্ণ। কেন যে সেটা এখনো প্রমোটারদের নজরে আসেনি সেটাই আশ্চর্যের। জরাজীর্ণ হলেও বেশ বড়সড় এবং বনেদি বাড়ি বলেই মনে হলো। বাড়িটার সামনে বেশ কিছু উৎসুক মানুষের জটলা। ফটকের সামনে নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে দুজন কনস্টেবল। নীল একজনকে ওর আইডি কার্ড দেখালো। কিন্তু বড়বাবুর যে অর্ডার নেই স্যার। এটা তো তালতলা থানার আন্ডারে পড়ে, তাই না? হ্যাঁ স্যার। আপনার কাছে তো মোবাইল আছে? হ্যাঁ আছে স্যার। কাইন্ডলি একটু বলুন, নীল ব্যানার্জি নিচে অপেক্ষা করছেন, উনি কি আসতে পারেন? কোনো কথা না বলে কনস্টেবল ভদ্রলোকটি রণবীর বাগচির সঙ্গে যোগাযোগ করলেন। তারপর অফ করতে করতে বললেন, হ্যাঁ স্যার, আপনি ওপরে চলে যান। ঢুকেই ডান দিকে সিঁড়ি, সাবেক কালের সিঁড়ি, বিরাট উঠোন, উঠোনের চারিদিকে লাল সিমেন্টের রোয়াক, রোয়াকের লাগোয়া পরের পর ঘর, প্রায় সবকটি ঘরই দরজা বন্ধ। কনস্টেবল নির্দেশিত দোতলায় ওঠার সিঁড়ি দেখা গেল। সিঁড়ি বেয়ে ওঠার আগে নীল একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল। দোতলায় আগের দিনের গ্রিল মোড়া বারান্দা, সম্ভবত ৩ তলায় ছাদ। দীপু তাগাদা দিল, চলো ওপরে ওঠা যাক, নিচে তো কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ চল। বলতে বলতেই সিঁড়ি বেয়ে এক ভদ্রলোক নিচে নেমে এলেন। প্রায় ৬ ফুটের মতো লম্বা, গায়ের রং উজ্জ্বল গৌর, দোহারা চেহারা, পরনে পাজামা পাঞ্জাবি আর জহর কোট, পায়ে বাড়িতে পড়ার চটি। নীলকে দেখেই বললেন, নমস্কার মিস্টার ব্যানার্জি, আমি মনোজিৎ মজুমদার। ফোনটা আপনিই করেছিলেন? কিন্তু আগে তো আমাকে দেখেননি, চিনলেন কি করে আমাকে? আপনার নাম শুনলেও সত্যি আপনাকে আগে দেখিনি। তাহলে? কি তাহলে? আপনার ফোন নাম্বার পেলাম কোথা থেকে, এটাই বলতে চাইছেন তো? আমার একজন পরিচিত পুলিশ অফিসারকে আমি প্রথমে ফোন করি, তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে বললেন। কি নাম তার? বিকাশ তালুকদার, নিশ্চয়ই চেনেন। দীপ ফুট কাটল, এখানেও বিকাশ দা? মনোজিৎ বললেন, কিছু বললেন? না। বাগচি সাহেব এখন আছেন কোথায়? যে ঘরে বডিটা রয়েছে সেখানেই আছেন। নিচের অনুরূপ দোতলা, তফাৎ সাদা পাথরে মোড়া মেঝে, যদিও এখন আর সাদা নেই, অযত্নে প্রায় হলুদ। এখানেও বারান্দা ঘিরে অনেকগুলো ঘর এবং প্রায় সব ঘরই ভেজানো। নীল জিজ্ঞেস করল, বাড়িতে লোকজন আছে তো? ঘরের দরজা বন্ধ দেখে বলছেন, ভয়ে কেউ বেরোচ্ছে না। বাড়িতে এরকম একটা অঘটন ঘটে গেছে, তার ওপর পুলিশ। চলুন। অনেকগুলো ঘর পার হয়ে একটা ঘরের সামনে এসে মনোজিৎ দাঁড়ালো। এই ঘরও ভেজানো। একজন কনস্টেবল নিথর মুখে দাঁড়িয়ে আছে। মনোজিৎ দরজা ঠেলে ভিতরে গেল। নীল আর দীপুও ঢুকলো। বেশ বড় মাপের ঘর, বেশ সাজানো গোছানো। ঘরের ঠিক মধ্যিখানে বিশাল কার্পেট পাতা, একটা বড় সোফা, ৩ দিকে ৩টে সিঙ্গল সেট, মধ্যিখানে নিচু গ্লাস টপ সেন্টার টেবিল। সেন্টার টেবিলের ওপরে বড় হুইস্কির বোতল, প্রায় অর্ধেক খালি, কয়েকটা বিসলেরি বোতল। সেন্টার টেবিলের ঠিক নিচেই প্রায় উপুর অবস্থায় একটা দেহ পড়ে আছে, মুখটা একদিকে কাত অবস্থায়, একটা হাত সরানো, অন্য হাতটা দেহের নিচে ঢুকে আছে। একজন ফটোগ্রাফার নানানভাবে ছবি নিয়ে যাচ্ছেন। রণবীর বাগচি ২ পকেটে হাত ঢুকিয়ে স্থির দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকিয়েছিলেন। নীলকে দেখেই রণবীর এগিয়ে এলেন, পরিপূর্ণ উর্দিতে। হাতটা বাড়ি দিয়ে রণবীর বললেন, এসো গোয়েন্দা প্রবর, অনেকদিন পর দেখা, আছো কেমন? ওসব নয়, পরে হবে।
আপাতত কি বুঝছো? আমি যা বুঝেছি পরে বলবো, এখন তুমি চোখ বোলাও। লোকে বলে তোমার নাকি বাজ পাখির চোখ। নীল হাসলো, বলল, তোমারটা কি? ছিপ হাতে যারা পুকুরে মাছ ধরতে বসে, অনেকটা সেই রকম মাছের অপেক্ষায় ক্লান্ত হয়ে ঘুম ঘুম চোখে বসে থাকা, যতক্ষণ না ফাত না নড়ে। বুঝেছি, বডিটাকে দেখে নি, কি বলো? দেখবেই তো, তোমার বাজ পাখির চোখ কি বলে তাই দেখো। আমি পাশের ঘরে আছি, ইন্টারোগেশন পর্বটা ওখানেই বসে শুরু করছি। হয়ে গেলে চলে এসো। ঠিক আছে, তুমি এগো। বাগচি চলে গেল। এতক্ষণ যিনি ফটো তুলছিলেন তিনি ক্যামেরা মুড়ে এক পাশে সরে দাঁড়ালেন। নীল জিজ্ঞেস করলো, ছবি তোলা কমপ্লিট? ফটোগ্রাফার মৃদু হেসে বললেন, হ্যাঁ স্যার, মোটামুটি সব অ্যাঙ্গেল থেকেই নেওয়া হয়েছে। একদিকে কাত অবস্থায় থাকা মাথাটার কাছে নীল হাঁটু গেড়ে বসল। রগের কাছে বুলেটের দাগ, সম্ভবত সামান্য দূর থেকে গুলি করা হয়েছে। উন্ডের চারপাশে পোড়া পোড়া দাগ, চাপ চাপ রক্তের ক্লট বাঁধা দাগ। কার্পেটের উপরে গড়িয়ে পড়া রক্তের রং ক্রমশ কালচের দিকে। আপাত দৃষ্টিতে আরও কোথাও আঘাতের চিহ্ন নেই। একটু নিচু হয়ে মৃতের মুখের দিকে তাকালো। আনুমানিক বয়স 35-এর কাছে। রং ফর্সা, সমস্ত মুখটাই রক্তিমাভ। চোখে শৌখিন প্লাস্টিক লেন্সের চশমা। চশমাটা বেঁকে দুমড়ে গেছে। পরনে কালো রঙের স্যুট, পায়ে কালো মোজা, কিন্তু জুতো নেই। বাঁ হাতটা ছড়ানো ছিল। আঙুলে গোটা 3 গ্রহধারক আংটি। মনোজিৎ একটু দূরেই দাঁড়িয়েছিল। নীল বলল, মনোজিৎ বাবু, চাদর টাদর কিছু আছে? বডিটা একটু ঢেকে রাখা দরকার। ঘরের পিছনের দেওয়াল আলমারি থেকে সাদা চাদর এনে নীলের হাতে এগিয়ে দিল। চাদরটা চাপা দিয়ে নীল ঘরের চারপাশে মন দিল। ঘরটা একটু লম্বাটে। দক্ষিণ দিকে একটা বড় জানালা, দরজার মাপের, প্রায় 6 ফুট লম্বা তো হবেই। গোল লোহার রডের গরাদ, 4 পাল্লার কপাট। একই রকমের আরও 2টো জানালা আছে, একটা পূর্ব দিকে, অন্যটা পশ্চিম দিকে, মানে বাড়ির ভিতর দিকে। ঘরে ঢোকার একটাই দরজা। ঠিক তার উল্টো দিকে, মানে রাস্তার দিকে, আরও একটা দরজা। মনোজিৎকে কাছে ডাকলো, তারপরে জিজ্ঞাসা করলো, দক্ষিণের জানালার ওপাশে একটা বারান্দা দেখা যাচ্ছে, এ ঘরটা কি রাস্তার ধারে? হ্যাঁ, এই ঘরটা একেবারে বাড়ির শেষ দিকে। বারান্দায় গেলে নিচে রাস্তা দেখা যাবে। তবে নিচের ডান দিকের গলিটা খিড়কি গলি, জমাদার যাতায়াত করে ওই রাস্তা দিয়েই। পূর্ব দিকেও তো বারান্দা রয়েছে। ওই বারান্দাটা গোটা বাড়িটাকেই ঘিরে রেখেছে। তার মানে ওই একই বারান্দা দিয়ে বাড়ির সব ঘরেই যাতায়াত করা যায়? আজ্ঞে হ্যাঁ। দক্ষিণের জানালাটা কি সর্বদাই খোলা থাকে? রাত্রে সম্ভবত বন্ধই থাকে, তবে দিনের বেলা খোলাই থাকে। এ ঘরে থাকেন কে? এটা রথিজিতের ঘর। পাশাপাশি 2টো ঘরই রথিজিতের। রথিজিৎকে? আমার জেঠুর ছেলে। ও আমার থেকে বছর 2-এর বড়। ওকে তো দেখতে পাচ্ছি না। সেটাই তো প্রবলেম। আপনার কথার ঠিক মানে বুঝলাম না। কিসের প্রবলেম? আপনাকে তো এখনো কিছু বলাই হয়নি। সেটাই বলুন। তার আগে একটা কথার উত্তর দিন। যিনি মারা গেছেন তিনি কে? ও কৌশিক কর। আপনাদের সঙ্গে কি সম্পর্ক? ও রথিদার বন্ধু। তিনি এখানে এসে মারা গেলেন? তাহলে আপনাকে একটু খুলে বলা দরকার। গতকাল ছিল 24শে ডিসেম্বর। রথিদা ওর 2জন বন্ধুকে নিয়ে প্রায় 8টা থেকে ড্রিঙ্কস নিয়ে বসেছিল। ওদের কি ড্রিঙ্কসের হ্যাবিট ছিল? তা বলতে পারেন। 3 বন্ধু যে কোনো অকেশনেই মদ্যপান করত। আর ডিসেম্বরের 24 তারিখ রাত্রি তো একটু খানাপিনা হয়ই। হৌনি, মানে আপনার দাদা কি ব্যাচেলর ছিলেন? হ্যাঁ, বৌদি থাকলে তো আরো বেশি রাত পর্যন্ত হুল্লোড় টুল্লোড় চলতো না। তারপর? এগুলো আমাদের বাড়ির সবারই কাশ হওয়া হয়ে গিয়েছিল। তাছাড়া 3জন অ্যাডাল্ট মানুষ নিজের ঘরে বসে মদ্যপান করলে কারই বা কি বলার থাকতে পারে। কাল রাতের কথা বলুন। কাল রাতে ঠিক কি হয়েছিল বলতে পারবো না। আমি থাকি ভিতরের বারান্দার উল্টো দিকে। এমনিতে রথিদার সঙ্গে আমার কথাবার্তা কমই হতো। অবসর সময়ে আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে থাকতাম। রথিদাও তাই। তারপর?
হঠাৎ এই মিসহ্যাপের ব্যাপারটা কিভাবে ঘটলো কিছু জানেন? বললাম তো, আমরা কেউই কারো ব্যাপারে নাক গলাই না। তবে তবেটা কি? আমরা বাঙালিরা খুব নকল নবিশ জাত। সবার সব কিছুতেই আমরা নাক গলাই। পুজো পার্বণেও আসর জমাই, সেলিব্রেট করি, শবে বরাতেও করি, আবার বেশ বড়দিনেও করি। পিঠের থেকে কেক বেশি ভালোবাসি। 12টার পর কাল বেয়াজি টাজিও ফাটছিল। তার আগে ঘর থেকে বেশ হইচইয়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। ব্যাস এইটুকুই। আপনারও কি মদ্যপানের অভ্যাস আছে? ওই কালে ভদ্রে। কাল? কাল কি খেয়েছিলেন? হ্যাঁ, খেয়েছিলাম। আপনার সঙ্গে আর কারা ছিল? আমি একাই ছিলাম। আপনি নিশ্চয়ই বিয়ে করেননি? না। এবার আসল কথাটা বলুন। আপনার দাদার আসরে আপনি বললেন কৌশিকবাবু ছাড়া আরও একজন ছিলেন। তিনি কে? ডাক্তার অরুণ সেন। তিনি বা আপনার দাদা, তারা কোথায়? বঙ্কুর মুখে যেটুকু শুনেছি, অরুণদা 10টা নাগাদ আসর ছেড়ে চলে গিয়েছিলেন। কেন? সেটা তো আমি বলতে পারবো না। অরুণদা দাদার বন্ধু। আর আপনার দাদা কোথায়? প্রবলেমটা তো সেটাই। সকাল থেকে তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। সে কি? এই রকম একটা বীভৎস ঘটনা ঘটে গেল, যার ঘরে ঘটল তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন, বন্ধুকে মৃত অবস্থায় ফেলে রেখে। তাই তো দেখছি। কৌশিকবাবুর সঙ্গে কি আরো 2 বন্ধুর মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিল? মানে পূর্ব বিদ্বেষ? এটাও আমি বলতে পারবো না। আপনার কি মনে হয় এটা মার্ডার? মানে আপনি ফোনে তাই বলেছিলেন। বডি দেখে আমার তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া হয়েছিল আমি সেটাই জানিয়েছিলাম। তবে আপনারাই ভালো বলতে পারবেন এটা খুন না অন্য কিছু। অন্য কিছু বলতে? মানে আত্মহত্যাও হতে পারে। নীল সিগারেট ধরালো, মনে মনে বিড়বিড় করল। 3 বন্ধু একসঙ্গে আসর জমাতে শুরু করলেন। একজন রণে ভঙ্গ দিলেন মাঝপথে, আর একজন মারা গেলেন, অন্যজন বাড়ি ছেড়ে কোথাও চলে গেলেন। কথাটা মনোজিতের কানে গিয়েছিল। ও বলল, হ্যাঁ মিস্টার ব্যানার্জি, ব্যাপারটা আমার কাছেও খুব আশ্চর্যের মনে হচ্ছে। জটিলতা তৈরি হচ্ছে ওখানেই। আপনার কি মনে হয় কৌশিকবাবুকে দুজনের কোনো একজন খুন করেছেন? মাফ করবেন, এই রকম একটা ডেলিকেট ব্যাপার যেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে কমন সেন্স বলে অরুণদা 9টা থেকে 10টার মধ্যে বাড়ি ছেড়ে চলে যান। তারপর বাকি দুজন আরও ঘন্টা দুয়েক একসঙ্গেই ছিলেন এবং তাদের একজন মৃত হলেন। অনেকক্ষণ পর দীপু বলল, অর্থাৎ আপনি বলতে চাইছেন আপনার দাদাই তার বন্ধুকে খুন করেছে? তাও বলছি না, সুইসাইডও করতে পারেন। আর একজন বন্ধুকে সাক্ষী রেখে? হয়তো দাদার অন্যমনস্কতার সুযোগ নিয়ে, অথবা দাদাকে ফাঁসাতে চেয়ে। বলেন কি মশাই? নীল বলল, নিজের জান দিয়ে এক গ্লাসের বন্ধুকে ফাঁসিয়ে দেবেন? কোনো নারী ঘটিত সংঘাত বা বিজনেস ঘটিত ব্যাপার ট্যাপার ছিল? মনোজিৎ সামান্য সময় নীরব থেকে কিছু ভাবল, তারপর বলল, দাদা একজন মহিলাকে ভালোবাসতো এমন একটা কথা আমার কানে এসেছিল, কিন্তু তার সঙ্গে তো কৌশিকদার কোনো সম্পর্ক ছিল না। কৌশিকবাবু কি বিবাহিত ছিলেন? 3 জনের কেউই বিবাহিত নন। মহিলার নাম জানা আছে? বা এ বাড়িতে আসা যাওয়া? আবার সামান্য নীরবতা। তারপর মনোজিৎ বলল, এটা বলতে পারে আমার জেঠতুতো দিদি। তিনি কি এখানেই থাকেন? হ্যাঁ, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়, তারপর আর বিয়ে করেননি। এখন ফ্যামিলির পার্মানেন্ট মেম্বার। বিদীপ্তা দিদির সঙ্গে আপনি কথা বলে নিতে পারেন। সিগারেটটা নিভিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে দিতে নীল জিজ্ঞাসা করল, আপনার দাদার সোর্স অফ ইনকামটা কি? আমাদের পারিবারিক হোটেল বিজনেস, মাধবী হোটেল। দীপু বলে উঠল, আমি চিনি, বেশ বড় হোটেল তো। মনোজিৎ যোগ করল, শুধু বড় নয়, বেশ নাম করা। পারিবারিক হোটেল বললেন, মানে মালিক সকলেই? ঠিক তা নয়, ব্যবসাটা ছিল আমার ঠাকুরদার। ঠাকুরদার ইচ্ছে ছিল আমার বাবাকে হোটেলটা লিখে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত উইলে দেখা গেল হোটেলের মালিকানা পেয়েছে আমার জ্যাঠা রণজিৎ মজুমদার।
আর আপনার বাবা? কোনো এক অজানা কারণে তিনি সুইসাইড করেছিলেন। কারণটা জানা হয়ে ওঠেনি। তাহলে মাধবী হোটেলের সঙ্গে আপনার তেমন সম্পর্ক নেই বলতে পারেন। অবশ্য আমার তাতে খুব একটা অসুবিধে হয়নি। নিউ মার্কেটে আমার একটা গার্মেন্টের দোকান আছে। দোকান আমার ভালোই চলে। মাধবী হোটেল নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথাও নেই। এত প্রশ্নোত্তরের পর দীপু একটু অধৈর্য হয়ে পড়েছিল। ও বলল, নীলদা, তোমার রণবীর বাগচি এতক্ষণ বোধহয় কেস সলভ করে ফেলেছেন। চলো একটু ও ঘরে যাই। মনোজিৎ তাগাদা দিল। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, ও ঘরে এখন কি হচ্ছে কে জানে। চলুন যাওয়া যাক। তাই চলো, তবে লাশটাকে সরিয়ে নেবার ব্যবস্থা করতে হবে। দীপু বলল, সেটা তো আর তোমার ডিউটি নয়। রণবীর বাগচি যা করার করবেন। এখন তো চলো। যে কনস্টেবলটি দরজার মুখে দাঁড়িয়েছিল তার জিম্মেদারিতে ঘর ছেড়ে দিয়ে ওরা পাশের ঘরে চলে গেল। ঠিক বেরোবার মুখে নীল মনোজিৎকে জিজ্ঞাসা করল, আপনার দাদার কি কোনো রিভলভার ছিল? জানি না তো, তবে থাকলেও থাকতে পারে। পাশের ঘরটাও প্রায় একই ধরনের জানালা দরজা। তফাৎ এ ঘরের জানলা উত্তর দিকে, বাকি দরজা জানলা একই ছাঁচের। সে একই বারান্দার দুটো ঘরকে বেষ্টন করে বাঁ দিকে অন্য ঘরগুলোর দিকে চলে গেছে। এ ঘরে খাট আছে, বুককেস আছে বিশাল মাপের, তাতে নানান ধরনের বই। বোঝা যায় লেখাপড়ার রেওয়াজ আছে। সুদৃশ্য চেয়ার টেবিল, কিছু বই টেবিলে ছড়ানো, কিছু ইকোনমিক্সের বইও আছে, কিছু হোটেল ম্যানেজমেন্টের বইও আছে। নীলকে দেখে বাগচি বললেন, শুনলাম তুমি নাকি এদের গোটা হিস্ট্রির খবর নিয়ে নিয়েছ। হাসতে হাসতে নীল বলল, ওই একই কথা তো আমিও শুনলাম। মজুমদার ফ্যামিলি নাকি সম্পূর্ণ তোমার করায়ত্ত। ঘোড়ার ডিম। পড়েছি তো কয়েকটা চাকর আর কাজের মেয়েকে নিয়ে। যাকে যা জিজ্ঞেস করি বলে আমি জানি না তো। ঠিক আছে, আমিও একটু ঘাঁটাঘাঁটি করি। তুমি বরং বডিটা পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। যিনি মারা গেছেন কৌশিক কর আর ডাক্তার অরুণ সেন সম্বন্ধে কিছু জানা গেল? না। ঠিক আছে, তুমি ওদিকটা দেখো। রণবীর বাগচি চলে যাবার পর নীল দেখল একটি অল্প বয়সী কাজের মেয়ে তার সামনে দাঁড়িয়ে। নীল ভালো করে মেয়েটিকে দেখল। বছর 24-25 মতো বয়স হবে। মনোজিৎ ঘরে আসতেই মেয়েটি একবার তার দিকে তাকিয়েই মাথা নিচু করে নিল। মেয়েটি শ্যামবর্ণা, মুখের সামান্য রক্তিম ঝিলিক। সে মাত্র কয়েক সেকেন্ডের মতো, তারপরই তার মাথা হেঁট। দীপু তাকালো নীলের দিকে, নীল দীপুর দিকে। নীল মনোজিতের দিকে তাকিয়ে বলল, মিস্টার মজুমদার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আলাদাভাবে সবাইকে কিছু কিছু প্রশ্ন করতে চাই। ও শিওর, বলে মনোজিৎ ঘর ছেড়ে বেরিয়ে গেল। সময় নষ্ট না করে নীল প্রশ্ন করল, তোমার নাম কি? প্রিয়া সরকার। এ বাড়িতে কি করো? বাড়ির ঝিয়ের চা করে। মানে 5 মাস খাটা? হ্যাঁ। কতদিন আছো? 5 বছর। আর কে কে আছে কাজকর্ম করার জন্যে? আমি আছি, চাঁপাদি আছে, চাঁপাদি রান্না করে। আর বকুদা আছে, বাজার করে। তোমরা মোট কজন আছো? আমি, চম্পাদি, মীরামাসি, সারা বাড়ি ঘষা মাজা করে, আর আছে বকুদা। সে কি করে? বড়বাবুর সব কাজ সেই করে। বড়বাবু মানে? রথি দাদা বাবুর বাবা। মনোজিৎ বাবুর কাজ কে করে? প্রিয়ার মাথা হেঁট। কই বলো, তুমি নিশ্চয়ই। প্রিয়া শুধু ঘাড় নাড়ল। এ বাড়ির 5 মাস খাটার লোক ছাড়া বাবুদের কে কে আছেন? আগে রথিবাবুর মা, বাবা, বোন বিদীপ্তাদি। আর মনোবাবু আর তার মা। সবারই আলাদা আলাদা ঘর। বাবুরা সব দোতলায় থাকেন। তোমার ঘরটা? আমি, বকুদা, চাঁপাদি সব নিচের ঘরে থাকি। কর্তাদের আর কে কে আছেন? বড় কর্তার মেয়ে, তেনার বিয়ে হয়ে গেছে, কালে ভদ্রে আসেন, থাকেন স্বামী পুত্র নিয়ে।
কাল রাত্রে রথিবাবু ওনার ঘরে বসে মদের আসর বসিয়েছিলেন, জানো নাকি? আর সে তো প্রায়ই বসে। কাল রাত্রের কোনো ঘটনা কিছু জানো? আগে না। কে জানে? আগে বকুদা জানে। হ্যাঁ, বকুদাই তো রথি দাদা বাবুর ফাইফরমাস খাটে। একজন লোক খুন হয়ে গেছে, কিছু জানো? খুনকে বললে তিনি তো নিজেই নিজের গুলিতে মরেছেন। তুমি দেখেছো? আমাদের ওদিকে যাওয়া বারণ। তাহলে জানলে কি করে? মনো দাদা বাবু আজ সকালে বলছিলেন। তোমাকে বলছিলেন? না, তেনার মাকে বলছিলেন। রথিবাবু এখন কোথায় কিছু জানো? বকুদা জানে। আমার ওসবে মাথা ঘামানোর হুকুম নেই। এটাও কি মনোদাদার হুকুম? না, তেনার মায়ের হুকুম। ওদের কারো ব্যাপারে আমাদের লাগ গলানো মনো দাদার পছন্দ নয়, আর তেনার মায়েরও নয়। তুমি একবার বকুদাকে পাঠিয়ে দাও। আর শোনো, দুমদাম এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যাও, ডেকে দাও। মিনিট পাঁচেকের মধ্যে বকু এসে হাজির। বয়সটা বোঝা যায় না, 60ও হতে পারে, 70ও হতে পারে, তার বেশিও হতে পারে। চুল ধোঁয়াটে রঙের, গোফে সাদা আঁচড়, পরনে হাফ শার্ট আর ধুতি, রোগা পটকা চেহারা, ভঙ্গিটা খুব নিরীহ গোছের। হাত জোর করে এসে বলল, বাবু, আমারে ডেকেছেন? হ্যাঁ। এ বাড়িতে তুমি কতদিন আছো? এগে অনেক দিন। রথি দাদার তখন কতই বা বয়স, এতটুকুন। দেশ কোথায়? আগে হরিনাভি, বেশি দূর নয়। যাতায়াত আছে? কে আর আছে সেখানে? না মা না বাবা। বাবা মা বউ ছেলে দুজনে একই সঙ্গে কাটা পড়ি মরিছে, এখানেই থাকি। বড় বাবু বললেন, তুই আর যাবি কোথায় বকু, এখানেই থাক। আর কোথাও যাওয়া হলো নি বাবু। কাল রাত্রে তোমার বড় দাদাবাবু দুই বন্ধুর সঙ্গে যখন খাওয়া দাওয়া করছিলেন, তখন তুমি কোথায় ছিলে? এই যে, আমি তখন নিচেই ছিলুম। দাদাবাবুর এক বন্ধু নাকি আগেই চলে গিয়েছিলেন? হ্যাঁ, অরুণ দাদা বাবু। আমি তো ওনার জন্যে টেস্কি ডেকে দিলুম। তিনি তো তেনার গাড়ি নিয়ে আসেননি, তাই। অরুণবাবুর বুঝি গাড়ি আছে? থাকবেনি, তিনি না কত বড় ডাক্তার। সময়টা সম্বন্ধে কিছু খেয়াল আছে? মানে তখন রাত কটা? 9টা। ঘড়ি দেখতে পারো? একটু একটু। রাত্রে কোনো গুলির আওয়াজ শুনেছিলে? না বাবু, এত সব চারদিকে বাজির আওয়াজ হচ্ছিল। তোমার দাদাবাবুকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছেন কিছু জানো? আগে সেটাই যদি জানবো তাহলে তো বলেই দিতুম। শেষ কখন তোমার দাদাবাবুকে দেখেছিলে? অরুণ দাদা বাবু চলে যাবার পর আমার দাদা বাবু বারান্দা থেকে জলের একটা বোতল এনে যেতে বললেন, সেই তখনই দেখা। কেন? জল দিতে গিয়ে ঘরে তোমার দাদাবাবুকে দেখতে পাওনি? আগে না, বোধ করি তখন তিনি কল ঘরে গিয়েছিলেন। আর কৌশিকবাবু, মানে যিনি মারা গেছেন, তিনি তখন কি করছিলেন? আগে তিনি তখন বসে বসে ওইসব ছাই ভস্য গিলছিলেন। তা আমি আর তেনার সঙ্গে তখন কোনো কথা বলিনি। তোমার দাদাবাবুর সঙ্গে কি কৌশিকবাবুর কোনো ঝগড়া টগড়া হয়েছিল? কই, আমি তো তেমন কিছু শুনিনি। বাড়ির সদর দরজা বন্ধ করে কে? আগে বাবু, আমি করি। কাল দরজা বন্ধ করেছিলে? হ্যাঁ বাবু। তখন কটা? ওই যখন বাজি টাজি ফাটছিল। তার মানে 12টার পরে? হ্যাঁ বাবু, তাই হবে। ওপরে তোমার দাদাবাবুর একজন বন্ধু থেকে গেলেন, তাও সদর দরজা বন্ধ হয়ে গেল? বড় বাবুর হুকুম,
11টার সময় সদর দরজা বন্ধ করে দেবার। কাল একটু দেরি করেছিলুম ওই কৌশিক দাদাবাবুর জন্যই। তা তিনি যখন নামলেন না, তাই পালা পার্বণে তাই হয়। রথি দাদা কি মনো দাদা যখন ইয়ার বাবুদের নিয়ে খানা পিনা করেন, তখন তেনারাই নিচে নেমে দরজা বন্ধ করে দেন। কাল আমি ভেবেছিলুম তাই হবে। এর মধ্যে যে এইসব কাণ্ড কি করে বুঝবো? আজ সকালে ফটক খোলা ছিল না বন্ধ ছিল? আগে খোলাই ছিল। তখন তোমার সন্দেহ হয়নি কিছু? না তো, আমি ভেবেছিলুম রথি দাদা নেশা টেশা করে দরজায় হুড়কো লাগাতে ভুলে গেছেন। সকালে তুমি জানলে কিভাবে কৌশিকবাবু মারা গেছেন? আগে তখনও ভালো করে ভোর হয়নি, তাই শীতের সকাল। মনো দাদা বাবুর চিৎকারেই তো সবাই জেগে ওঠে। উনি জানলেন কি করে? উনি তো ও ঘরে যান না। তেমন নয়, মাঝে মাঝে যান বই কি। ঠিক আছে, তুমি এখন যাও। আর কাউকে ডাকতে হবে? বিদীপ্তা দেবী নিশ্চয়ই বাড়ি আছেন। আগে হ্যাঁ, তেনারে কি ডেকে দেবো? উনি কোন ঘরে থাকেন? আগে পশ্চিম দিকে একেবারে কোণের ঘরে। ডাকবো? না, একটু খবর দাও, বলো পুলিশ বাবু আপনার সঙ্গে একটু কথা বলবেন। বকু চলে গেল। দীপু জিজ্ঞেস করলো, কি বুঝছো? কিছুই না, শুধু ভাবছি রিভলভারের গুলিতে কৌশিকবাবু মারা গেছেন। গুলিটা এসেছিল কাছাকাছি জায়গা থেকে। ঘরে তখন ওরা দুজন, কৌশিক আর রথিজিৎ। ঘটনা আঙুল তুলে দেখাচ্ছে রথিজিতের দিকে। কিন্তু নীলদা, এটা কি একটা মস্ত বড় বোকামির কাজ নয়? কিরকম? কেউ তার বন্ধুকে নিজের বাড়ি ডেকে এনে নিজের ঘরে বসে তাকে খুন করবে এবং খুন করে পালাবে? তুই ঠিকই বলছিস। সাধারণত এটা হয় না, যত বড় আনাড়ি হোক না কেন এবং যত শত্রুতাই থাক না কেন। নিজের ঘরে বসে রাগের মাথায় ফ্রিঞ্জিনেস, হঠাৎ উন্মত্ততা এবং নিজের বোকামি বুঝতে পেরে পালিয়ে যাওয়া, সম্ভাবনা তো থেকেই যাচ্ছে। চল একবার বিদীপ্তা দেবীর ঘরে যাওয়া যাক। কোথাও যাবার দরকার নেই, আমি নিজেই এসেছি। মহিলা কণ্ঠস্বরে নীল আর দীপু মুখ তুলল। প্রথমে এক মহিলা, পিছনে রণবীর। রণবীরই পরিচয় করালো। তোমাদের যেতে হবে না, বিদীপ্তা দেবীর সঙ্গে আমিই কথা বলছিলাম, বহু গিয়ে খবর দিল, চলে এলাম। ভালোই হলো, বসো। আপনিও বসুন বিদীপ্তা দেবী। দীপু এক দৃষ্টে তাকিয়েছিল মহিলার দিকে। মজুমদার বাড়ির বোধহয় এটাই ধারা। মনোজিতেরও রং উজ্জ্বল গৌর, বিদীপ্তা মহিলা হওয়ার সেটা আরও উজ্জ্বল। এক হারা চেহারা, মুখ চোখ ভারী সুন্দর, মাথায় কালো এক রাশ চুল, বয়স আন্দাজ 40-এর নিচে, ঢলঢলে মুখে এখন বেশ থমথমে ভাব। প্রশ্নটা নীলই শুরু করলো। বিদীপ্তা দেবী, আমি জানি ঠিক এই মুহূর্তে আপনি মেন্টালি একটু আপসেট, কারণ একই রাত্রে দুটো ঘটনা ঘটেছে একই বাড়িতে। একজন মৃত এবং অপরজন কোথায় গেছে তা কেউ জানে না। ঘটনাটা ঠিক কি করে ঘটলো তা আপনার কোনো আন্দাজ আছে? নীলের প্রশ্ন শুনে বিদীপ্তা সামান্য মাথা নিচু করে বসে রইল। তারপর বলল, টোটাল ঘটনাটাই অপ্রত্যাশিত। রণজিৎ বা মনোজিৎ টু সাম এক্সটেন্ট ড্রিঙ্কসে হ্যাবিচুয়েট ছিল। যে কোনো একটা অকেশনেই আসর বসাতো। মনুর নানান রকম বন্ধু বান্ধব এলেও রথির কিন্তু এই 3 বন্ধুই ছিল বুজুম। স্বাভাবিকভাবেই কালো ওরা বসেছিল। সেজন্যই আমার কাছে এটা একেবারেই আনএক্সপেক্টেড। আপনার কি ধারণা কৌশিকবাবু খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন? আত্মহত্যা বা খুন এগুলোর পিছনে অনেক কারণ থাকে। আপাত দৃষ্টিতে আমি দুটোর কোনোটারই মোটিভ খুঁজে পাচ্ছি না। অরুণ একজন প্রতিষ্ঠিত ডাক্তার, কৌশিক একটা কলেজের প্রফেসর। উনি কি পড়ান? ইংলিশ। আর আপনার দাদা? সরি, দাদা নয়, আমার ছোট ভাই।
রথির ব্যাপারটা একটু অন্যরকম ঘটে গেছে। ছোটবেলা থেকেই ও লেখাপড়া নিয়েই থাকতো। ইকোনমিক্সে ওর অনার্স ছিল, রেজাল্টও দারুণ। কিন্তু জীবনের গতির সঙ্গে বহু ক্ষেত্রেই তার ভাবনার মিল হয়নি। কিরকম? তাহলে তো পিছিয়ে গিয়ে বলতে হয়। আপনার অসুবিধে না থাকলে বলুন। ও হ্যাঁ, রণবীর, বডি কি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে? হ্যাঁ ব্রাদার, এতক্ষণ সেই কর্মই করছিলাম। ঠিক আছে। বিদীপ্তা দেবী, বলুন, আপনি কি বলছিলেন? আমাদের যে পারিবারিক ব্যবসাটা আছে, মাধবী হোটেল, সেটা অ্যাকচুয়ালি ছিল আমাদের ঠাকুরদা ভবজিৎ মজুমদারের। তিনি নিজের চেষ্টায় ব্যবসাটা দাঁড় করান। আমার বাবা রণজিৎ মজুমদারের কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে ঠাকুরদার ব্যবসায় তার দুই ছেলে রণজিৎ আর বিশ্বজিৎ দুজনেই ঠাকুরদার সঙ্গে ব্যবসায় নেমেছিলেন। কিন্তু বিশ্বজিৎ কাকুর একটু অন্যরকম দোষ টোষ ছিল। তিনি ময় খুবই অ্যাডিক্টেড ছিলেন। ঠাকুরদার প্রচুর টাকাও তিনি নষ্ট করতেন। ফলে ঠাকুরদা মারা যাবার পর তার উইলে দেখা গেল তিনি পুরো হোটেল ব্যবসাটাই আমার বাবাকে লিখে দিয়েছেন। আর ছোট ছেলে বিশ্বজিৎকে মাসিক 10,000 টাকার একটা বন্দোবস্ত করে দিয়ে গেছেন। নীল বলল, তারপর থেকেই দু ভাইয়ের মধ্যে গণ্ডগোল, তাই তো? হ্যাঁ, একান্নবর্তী পরিবারটা তখন থেকেই ভাঙতে শুরু করে। বাড়িটাও হয়তো ভাগ হয়ে যেত, কিন্তু ভবজিৎ মজুমদারের উইলে স্পষ্টই উল্লেখ করা ছিল কোনো মতেই বাড়ি বিক্রি করা যাবে না, 3 ভাগে ভাগ হবে। রথিজিৎ, মনোজিৎ আর বিদীপ্তার মানে আমার নামে। এখনো সেই ব্যবস্থাই চলছে। ইতিমধ্যে একটা শোকাবহ ঘটনা ঘটে। আমাদের কাকা বিশ্বজিৎ মজুমদার ঠাকুরদার উইলে এত বেশি মর্মাহত হয়েছিলেন, তার ওপর তখন বাজারে তার বিশাল দেনা। হঠাৎ তিনি আত্মহত্যা করেন। কোনো সুইসাইড নোট নিশ্চয়ই ছিল, কাউকে দোষারোপ করা? না, সেসব কিছুই ছিল না। কেবল এক লাইনের একটা কথা লিখে গিয়েছিলেন, হে অন্যায়, হে অবিচার। অন্যায়টা কি? বোধহয় উনি সম্পত্তির ভাগ থেকে ডিপ্রাইভড হয়েছিলেন, তাও হতে পারে। তারপর বাবা ব্যবসা চালিয়েছেন। উনি কিন্তু মনোজিৎকে নিজের ব্যবসায় রাখতে চেয়েছিলেন, কিন্তু মনু খুবই সেন্টিমেন্টাল। বাবার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়ে নিজের ব্যবসা শুরু করে। কিসের ব্যবসা? নানান রকম, আমি ঠিক বুঝি না। এরপর রতির ইচ্ছের বিরুদ্ধেই একরকম জোর করে তাকে হোটেলের ব্যবসায় বাবা টেনে নিয়ে যান। রথি এখনো চালিয়ে যাচ্ছে, মনে হয় ভালোই চালাচ্ছে, কিন্তু হঠাৎ কি যে হলো কিছুই বুঝতে পারছি না। অনেকক্ষণ পরে নীল সিগারেট ধরালো, ধোঁয়া ছাড়তে ছাড়তে কিছু ভাবলো, তারপর প্রশ্ন করলো। ফের বিদীপ্তা কিছুটা সময়ের জন্য নীরব রইলেন। তারপর বললেন, বাংলা নিয়ে এমএ পড়তে পড়তে আমার সঙ্গে অনল বসুর আলাপ হয়। লেখাপড়ায় ভালো, বুদ্ধিদীপ্ত ছেলেটাকে ভালো না বেশি পারিনি। একদিন আমরা ঠিক করেছিলাম বিয়ে করব। বাবার কাছে পারমিশনও চেয়েছিলাম। বাবা অনল সম্বন্ধে খোঁজ খবর নিয়ে জানিয়েছিলেন হে বিয়ে হবে না। কেন? ওর নানান রকমের সমস্যা ছিল। মদ জুয়া তো ছিল, এছাড়াও ছিল মহিলা শক্তি। তবুও বাবার আপত্তি সত্ত্বেও বিয়ে করেছিলাম অনলকে। মাস ছয়েক খুব ভালোভাবেই ছিলাম। বিয়ের নেশা যে একটু ফিকে হচ্ছিল, ঠিক তখনই ওর নিজ রূপ প্রকাশ পেতে থাকে। ও ক্লেম করতে থাকে আমার ধনী বাবার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে আসার জন্য। তিনি নাকি ব্যবসা করবেন। কিন্তু বাবা অনলকে আগেই চিনেছিলেন। একে তো ছিলেন আমার ওপর বিরূপ, তার উপর টাকার জুলুম। একদিন সরাসরি অনলের এ বাড়িতে ঢোকাই বন্ধ করে দিয়েছিলেন। এর ফল হয়েছিল ভয়ালো। অনল প্রথমে মারধর দিয়ে শুরু করেছিল, তারপর একজন সিনেমার নায়িকাকে বাড়িতে নিয়ে এসে একরকম গলা ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বার করে দেয়। আর এও জানায় জোর করে থাকা বা পুলিশে কোনো অভিযোগ জানালে যে কোনো মুহূর্তেই আমার মৃত্যু হতে পারে। সত্যি কথা বলতে কি,
অনলের ওপর আমার সব বিশ্বাস চলে গিয়েছিল। মৃত্যু ভয় না, আত্মসম্মান বাঁচাতে আমি নিজেই একদিন অনল বসুর সঙ্গে সব সম্পর্ক ছেড়ে দিয়ে বাবার কাছে ফিরে আসি। বাবার প্রথমে আপত্তি থাকলেও রথির জন্য এ বাড়িতে আমার আশ্রয় মেলে। তাছাড়া একটা লেজিটিমেট ক্লেম ছিল, ঠাকুরদার উইল। এখন আপনি কি করেন? আমার অনেক স্টুডেন্ট আছে, কোনো অর্থনৈতিক অসুবিধে আমার নেই। আবার সামান্য নীরবতা। নীল জিজ্ঞেস করল, আপনার ভাই রথিজিৎ সম্বন্ধে আপনার কি মূল্যায়ন? আপনার কি ধারণা রথিজিৎ তার বন্ধুকে খুন করে পালিয়েছেন? আমি তা মনে করি না। রথি খুব সফট টেম্পারমেন্টের ছেলে। কৌশিক আর অরুণ ওর ইন্টিমেট ফ্রেন্ডস। আর তাছাড়া কি, রথি একটা মেয়েকেও ভালোবাসে, হয়তো কিছুদিন পর তাকে বিয়ে করত, এবং মেয়েটিও রথিকে ভালোবাসে। ঠিক এই অবস্থায় রথি তার স্বভাবের বাইরে গিয়ে তার প্রিয় এক বন্ধুকে খুন করবে? না না মিস্টার ব্যানার্জি, এটা আমি ভাবতে পারছি না। তাহলে তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন কেন? তার নির্বুদ্ধিতার এটা একটা জ্বলন্ত প্রমাণ। অবশ্য যে রথি পালিয়েছে এটা আমরা ধরবই বা কেন? মাত্র তো একটা রাতের ব্যাপার, সে তো ফিরেও আসতে পারে। আপনার বাবা মা কি বলছেন? বাবার কাছে রথি ইজ আ গুড বয়। তিনি বিশ্বাস করেন যে রথি এ ধরনের কোনো কাজ করবে। আর মা বেশ নার্ভাস। ঠিক আছে বিদীপ্তা দেবী, আপনাকে আর বিরক্ত করব না। আপনি আপনার ঘরে যেতে পারেন। কেবল একটা কাজ আপনাকে করতে হবে। সেটা কি? রথিবাবুর প্রেমিকার ওয়্যার অ্যাবাউটস, তার নাম এবং ঠিকানাটা চাই। আশা করি আপনি সেই রহস্যটা উন্মোচন করবেন। বেশ, আপনাকে ফোনে জানিয়ে দেব। মেয়েটির নাম গঙ্গোত্রী চট্টোপাধ্যায়। বাকিটা পরে। হ্যাঁ, তবে খুব পরে নয়, খুব শীঘ্রই চাই। চলো রণবীর, আমরা এবার উঠব। হ্যাঁ চলো। নীল, দীপু আর রণবীর বিদীপ্তার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। তুমি মনোজিতের ফোনটা রিসিভ করেছো কখন? তুমি কি চিন্তা করছো আমি বুঝেছি। ও প্রশ্নটা আমার মাথাতেও স্ট্রাইক করেছে। গতকাল রাত 12টার পর যে কোনো একটা সময় কৌশিকবাবু হয় খুন হয়, নয় আত্মহত্যা করেন যে। আর আমি ফোন পেয়েছি সকাল 9টার আগেই। মনোজিৎকে প্রশ্ন করায় ও বলল বিকাশ তালুকদারের কাছ থেকে আমার নাম্বার নিয়ে আমায় ফোন করেছিল। আমি তো এমন একটা কেউ কেটা লোক নই যে, তাই ব্যাপারটা ভাবাচ্ছে। বিকাশবাবুর কাছ থেকে জেনে নিলেই হবে। তোমার নেক্সট কোয়ারিজ কি? ঘরে তখন দুজন ছাড়া আর কেউ ছিল না। আর ইউ শিওর? না, শিওর নই। ওদের ওই চাকরটা, বকু নাকি যেন নাম, ওরই ভার্সন অনুযায়ী বলছি। ধরো লোকটা ঠিকই বলছে, তাহলে দাঁড়াচ্ছে কি? হয় রথিজিৎ বাবু বন্ধুকে খুন করে পালিয়েছেন, অথবা চোখের সামনে একজনকে আত্মহত্যা করতে দেখে ভয়ে বাড়ি থেকে পালিয়েছেন। তারপর? হাল ছাড়ার ভঙ্গিতে রণবীর বলল, তারপর ধোঁয়া। যতক্ষণ না লোকটাকে পাওয়া যাচ্ছে ততক্ষণ গালে হাত দিয়ে বসে থাকতে হবে। তুমি কি বলো? নীল বলল, তোমার হাতে তো প্রশাসনিক ক্ষমতা আছে, লোকটাকে খুঁজে বার করো। কলকাতা পুলিশের এটা অসাধ্য কিছু নয়। ঠাট্টা করছো? না, সিরিয়াস ব্যাপার নিয়ে আমি ঠাট্টা করি না। সত্যি রথিজিৎকে খুঁজে বার করাটা দরকার। সেটা আমার চেয়ে ভালো তুমি পারবে। সেটা তো আমি করবই, কিন্তু তুমি কি ভাবছো সেটাই বলো। পরোক্ষে তুমি কিন্তু কেসটার সঙ্গে জড়িয়ে গেছো। নীল সামান্য হাসল, তারপর বলল, আমার ছোট্ট একটা থিওরি আছে। খুনির পিছনে অযথা না দৌড়ে যে খুন হলো তা 4-5টা হাতড়ালে বোধহয় অনেক কাজের কাজ হয়। মানো মানো তো কথাটা? মানি।
ব্যাস, তাহলে আর কি, লেগে পড়ো। আমার কিন্তু কয়েকটা ঠিকানা দরকার। কৌশিককর, ডক্টর অরুণ সেন আর গঙ্গোত্রী চট্টোপাধ্যায়। প্রথম দুজনকে তো চিনলাম, বাট এই গঙ্গোত্রীটিকে? রথিজিৎ মজুমদারের ফিয়ন্সে, মহিলার সঙ্গে রথিজিৎ বাবুর বিয়ে হবার কথা। যা সালা, বিয়ে ফেলে রেখে খুন করে হাওয়া। খুন হয়েছে এত ডেফিনিট হচ্ছ কেন? আগে পিএম রিপোর্টটা আসুক। হঠাৎ দীপু বলল, আচ্ছা, এমন কি হতে পারে না ওই একটি মেয়েকে দুই বন্ধুই ভালোবাসতো, পথের কাঁটা সরাবার জন্যে? কথা কেড়ে রণবীর বলল, দূর মশাই, তা কখনো হয় নাকি? রথিজিৎ বাবু কি এতই বোকা যে নিজের বাড়িতে বসে প্রেমের জন্য প্রতিদ্বন্দ্বীকে খুন করে পালিয়ে যাবে? তাহলে তো একুল ওকুল দুকুলি যাবে। না, রহস্যের কেন্দ্রবিন্দু এটা নয়, আরও অন্য কিছু আছে। অ্যাম আই রং, নীল? রণবীর, কে রং কে রাইট, কোথায় এই রহস্যের শুরু, কোনো কিছু এখনো বলার মতো সময় আসেনি। ঠিক আছে, আজ আমরা উঠি। তোমার দিক থেকে যা তদন্ত করার করো, আমিও ভেবে দেখি তল খুঁজে পাই কিনা। অর্থাৎ তুমি কিছু বলবে না? না রে পাগল, একটা ঘটনা কাল রাত্রে ঘটেছে। সামান্য সময়ের জন্য যা দেখলাম মনে হলো অনেক জায়গায় অনেক গিট পড়ে আছে। সেই জন্যই তো বললাম, তুমিও ভাবো আমিও ভাবি। কোনো একটা সময় ভাবনাগুলো একটা বিন্দুতে আসতে পারে। লেট আস হোপ ফর দ্য বেস্ট। নীল আর দীপু উঠে পড়ল। রণবীর ওদের এগিয়ে দিতে দিতে বলল, আবার দেখা হচ্ছে তো? ও শিওর। ঠিক 5 দিন পর রণবীর ফোন করলো নীলকে। পোস্টমর্টমের রিপোর্টটা এসে গেছে। কি বলছে? মিনিমাম 8 থেকে 10 ফুট ডিস্টেন্স থেকে গুলি ছোড়া হয়েছে। সরাসরি বাঁ দিকের রগে গুলি লাগে, স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। তার অর্থ এটা আত্মহত্যা নয়। হ্যাঁ, তাই। গুলিটা মাথার মধ্যে আটকে ছিল, .38, যার ফলে ক্ষতচিহ্ন এক জায়গায় ছিল। শরীর আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। স্টমাকে বেশি পরিমাণেও অ্যালকোহল পাওয়া গেছে। মৃত্যুর সময় কি বলছে? রাত 12টার পর, অর্থাৎ যে সময়ে বাজি টাজির আওয়াজ হচ্ছিল। অর্থাৎ খুনি অতিরিক্ত আওয়াজ সুযোগটা নিয়েছিল। তুমি কি এর মধ্যে বাড়িতে আর গিয়েছিলে? হ্যাঁ, আমাকে তো তদন্তের জন্য যেতেই হবে। এবার আমার কয়েকটা প্রশ্নের জবাব চাই। যেমন, কৌশিক বাবু ঠিক কোন সোফায় বসেছিলেন? ওদের বকু বলে যে চাকরটা আছে, মানে রথিজিৎ বাবুর খাস চাকর, সে কিন্তু সঠিক কিছু বলতে পারছে না। সোফা তিনটের অবস্থান মনে আছে? ঘরের দক্ষিণ দিকে বড় একটা জানালা হয়েছে, তার পিছনে বারান্দা। বড় সোফাটা সেদিকে পিছন করে বসানো ছিল। রাইট। আর বাকি দুটো সেন্টার টেবিলের দুপাশে মুখোমুখি। একটা পূর্ব দিকে দরজার দিকে পিছন ঘোরানো, আর একটা ঘরে ঢোকার দরজার দিকে পিছন করা, অর্থাৎ একটা পূব মুখো অন্যটা পশ্চিম মুখো। তার অর্থ, কৌশিকবাবু যদি পশ্চিম দিকে মুখ করে বসে থাকেন এবং গুলিটা হয় দক্ষিণের বারান্দা থেকে, তাহলে সেটা কৌশিকবাবুর বাঁ দিকের রগে লাগবে। হ্যাঁ, যদি সরাসরি গুলি করা হয়ে থাকে। কিন্তু উনি পূব মুখো বসলে সেটা হচ্ছে না। আবার উনি যদি বড় সোফাটায় বসে থাকেন, তাহলে কিন্তু দক্ষিণের জানালা থেকে গুলি করা হয়নি। ইয়েস, অঙ্ক তাই বলছে। আচ্ছা নীল, তৃতীয় ব্যক্তি মানে অরুণবাবুকে কি তুমি একেবারেই ধরাছোঁয়ার মধ্যে রাখতে চাইছো না? মজুমদার বাড়িতে যারা আছেন তাদের কাউকেই ধরাছোঁয়ার বাইরে রাখবার এখনই কোনো সুযোগ নেই। ইভেন মেয়েরাও? কেন, মেয়েরা কি রিভলভার চালাতে পারবে না? না না, সে কথা নয়। আজকাল মেয়েরা রাইফেল শুটিং চ্যাম্পিয়ন হচ্ছে। লেডি কনস্টেবল থেকে শুরু করে গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন রিভলভার চালাতে সকলেই পারদর্শী।
মেয়েরা এখন কম কিসে। তবে ও বাড়িতে যারা আছেন, যেমন রথিজিতের মা, খবর নিয়েছি উনি আর্থরাইটিসের পেশেন্ট। এক সময় উনি বিছানা ছেড়ে ওঠানামা পর্যন্ত করতে পারেন না। তাছাড়া তার বয়সও হয়েছে। আর আছেন মনোজিতের মা, যদিও মহিলা একটু নাক উঁচু ধরনের, তবুও। আর যারা আছেন, বিদীপ্তা দেবী যথেষ্ট ইয়াং মহিলা, যদিও শিক্ষকতা করেন, তবু বাদ দেওয়া যায় না। আর সব কেউ ঝি, কেউ রান্নার লোক, কেউ ঘরদোর পরিষ্কার করে। এদের মধ্যে একজনই বেশ তুখোর, দ্যাট ইজ প্রিয়া সরকার। ক্যাটক্যাটে মেয়ে। রণবীরদের ওপর উষ্মা আছে, তাই বলে বাইরের একজনকে, কে জানে। কারোরই কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। নীল কিছু ভাবল, তারপরে সে প্রশ্ন করল, "উম, সে রাত্রে মজুমদারদের বাড়িতে কি কোনো বাইরের লোক এসেছিল? মানে এমন লোক যে ওদের বাড়ির সঙ্গে পরিচিত, যার আশাটা কারোর মনে কোনো সন্দেহ বা বিস্ময় জাগাবে না?" অর্থাৎ, রণবীর বলল, সে লোকটা মজুমদার বাড়িতে যাতায়াত আছে। দ্যাট মিন্স সে ও বাড়িতে আসতেই পারে। খোঁজ নিয়েছিলে? হ্যাঁ, নিয়েছিলাম, বাট এই প্রশ্নে সবাই নিশ্চুপ। রথিজিতের বাবা মানে রণজিৎ বাবু কি বলছেন? মিট করতে পারিনি। উনি নাকি শয্যাশায়ী, সুগার পেশেন্ট। অধিক রাত্রি জাগরণ ওনার ডাক্তারের নাকি বারণ। চট করে নীল কোনো মন্তব্য করল না। আসলে ওর মধ্যে কিছু আলোড়ন চলছিল। এক সময় বলল, কয়েকজনের ঠিকানার সন্ধান পাওয়াটা খুব জরুরি। জোগাড় করতে পেরেছ? কৌশিক কর থাকতেন ঢাকুরিয়া ব্রিজ যেখানে শেষ হয়েছে, বাঁদিকে টার্ন নিলে বেশ জনবহুল একটা রাস্তা। সেই রাস্তা ধরে কিছুটা যাবার পর অ্যাড্রেসটা সম্ভবত 26-26 হবে। তবে কৌশিকবাবু তো প্রফেসরই করতেন, ওনার কোচিং ক্লাস আছে, বুঝলেই পাওয়া যাবে। আর ডাক্তার অরুণ সেন থাকেন একেবারে উল্টো দিকে, বদ্রীদাস টেম্পল স্ট্রিট। ওখানে ওনার বেশ নামডাক আছে, এটাও খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে। এগুলো কালেক্ট করেছো কোথা থেকে? মনোজিতের কাছ থেকে, যদিও এক্স্যাক্টলি ঠিকানা দিতে পারেনি। আর একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, অন্তত এই মিসাপে, তিনি হলেন গঙ্গোত্রী চট্টোপাধ্যায়। হ্যাঁ, নামটা আবার খুব চেনা লাগছে। কিরকম? ইনি, তিনি কিনা জানি না, তবে ওই নামই একজন স্টেজ অ্যাক্টর আছেন। বর্তমানে গঙ্গোত্রী নামে এক মহিলা একটি দলের সঙ্গে যুক্ত। দলটার নাম মুখ মুখোশ। তবে হ্যাঁ, বলো। মহিলা খুবই ট্যালেন্টেড। মুখ মুখোশ ছাড়াও আরও 7টি দলে নিয়মিত নাটক করেন। প্রতিদিনই উনি ব্যস্ত। থাকেন কোথায়? খুব মনোরম জায়গা নয়, যদিও এখন অনেক হালচাল পাল্টে গেছে। সোনাগাছিতে যাওয়ার আগে বেশ কয়েকটি মাল্টি স্টোর বিল্ডিং উঠেছে। সেই রকমই একটা আবাসনের গা ঘেঁষা একটা পুরনো দিনের বাড়িতে থাকেন, একটা গলির মধ্যে। গলিটার নাম জেরিফ লেন। ফোনটা নামিয়ে রাখার আগে নীল বলল, তুমি অনেকগুলো ভালো ইনফরমেশন দিলে, বিশেষ করে গঙ্গোত্রী চট্টোপাধ্যায় ওয়্যার অ্যাবাউটস আমার বিশেষ দরকার। ঠিক আছে ভাই, আমি কিছুদিন ছাই খাটতে ব্যস্ত থাকবো, দরকার মতো তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। ঠিক আছে? ওয়েল, তোমার ছাই পর্ব ব্যর্থ হবে না, আমার শুভেচ্ছা রইল। থ্যাঙ্কস। তখন বিকেল পেরিয়ে গেছে। শীতের সন্ধে তাড়াতাড়ি শুরু হয়ে যায়। খামখেয়ালি শীত বুড়ি আবার ঠান্ডা ছড়িয়েছে। কনকনে উত্তরে হাওয়া বাজার মাত করে ছাড়ছে। একটু সন্ধে নামলেই তাড়াতাড়ি বাড়ি ঢুকে লেপ কম্বলের নিচে ঢুকে পড়ে টিভি খুলে বসছেন মানুষজন। নীলার দীপু মধুসুন্দর মঞ্চের কাছে নেমে পড়ল। ওরা আসছিল যাদবপুরের দিক থেকে। রাস্তা পার হয়ে ঢাকুরিয়া ব্রিজটার বাঁ দিকে রেখে সোজা উত্তরমুখে হাঁটা শুরু করলো। আশেপাশের দোকান টোকানে ইতিমধ্যেই আলো টালো জ্বলা শুরু হয়ে গেছে। কর্পোরেশনের আলোগুলো আলো ছড়াচ্ছে। ঠিকানা না পাওয়ায় ওরা কয়েকটা দোকানে খোঁজ নিল। তারাও তেমনভাবে সঠিক কিছু বলতে পারল না। অবশেষে এক সাইকেল রিক্সাওয়ালা বলল, আর একটু এগিয়ে গিয়ে ডান দিকের গলি 3 নম্বর বাড়িটাই কৌশিক করের বাড়ি। আরও বলল,
নিচের একতলার ঘরে ওনার কোচিং ক্লাস হয়। আরও বলল, একটা সাইনবোর্ড টাঙানো আছে, লেখা আছে কৌশিক স্যারের কোচিং। খুঁজে পাওয়া গেল বন্ধ দরজায় একটা সাদা কাগজে ডিটিপি প্রিন্ট সাঁটা আছে। কৌশিক স্যারের অকাল মৃত্যুতে ক্লাস বন্ধ রইল। দোতলা বাড়ি, দোতলাতেও কোনো আলো জ্বলছিল না। আসলে শোকের বাড়ি, এটা হওয়াই স্বাভাবিক। দীপু জিজ্ঞাসা করল, তাহলে এখন কি করবে? দেখ, দরজার গায়ে একটা কলিং বেল আছে, বাজাতো, তারপর দেখা যাবে। বার তিনেক বেল পুশ করার পর দোতলার বারান্দায় একটি অল্প বয়সী মেয়ে এসে দাঁড়ালো। কাকে খুঁজছেন? নীল বলল, আমরা কৌশিকবাবুর ব্যাপারে একটু খবর নিতে এসেছিলাম, কিন্তু উনি তো আর, সেই কারণেই আমাদের আশা। কিন্তু পুলিশ তো ইনকোয়ারি করেই গেছে। চেঁচিয়ে তো সব প্রশ্নের জবাব দেওয়া যায় না, আপনাকে যে একটু নিচে আসতে হবে। মেয়েটি আর কথা না বাড়িয়ে নিচে এলো। বছর 23-24 মতো বয়স, মোটামুটি সুশ্রী, কিন্তু ম্রিয়মান, মুখ চোখে শোকের ছায়া। মেয়েটি বলল, বলুন, কি বলতে চান? সামান্য কিছু সময়ের জন্য কি একটু বসার ব্যবস্থা করা যাবে? মেয়েটি কিছু ভাবল, তারপর বলল, কোচিং ঘরে বসলে কি চলবে? হ্যাঁ, চলবে। ঠিক আছে, বলে মেয়েটি ভিতরে চলে গেল। 3-4 মিনিটের মধ্যেই কোচিং রুমের দরজা খোলা হলো। মেয়েটি বলল, আপনারা আসুন। চারিদিকে র্যাকে অনেক বই, সাহিত্য আর ইতিহাস সম্বন্ধীয় বইয়ের ঠাসা। ইন্ডিয়ান মাইথোলজি থেকে রোম, গ্রিস, মিশরের ওপরে লেখা প্রচুর বই সাজানো। ইংরাজি সাহিত্য তো আছেই, তবে বাংলা বইয়ের ভাণ্ডার অনেক বেশি। বাংলায় ঢাকার ইতিহাস, ময়মনসিংহের ইতিহাস, বাংলার ইতিহাস, পাবনা জেলার ইতিহাস, সেগুলো দেখতে নীল জিজ্ঞেস করল, এই সবই কি কৌশিকবাবুর কালেকশন, তাই না? আগে হ্যাঁ, দাদা এসব নিয়েই থাকতেন। আপনি কি ওনার একমাত্র বোন? না, আমার দিদি আছেন, তার বিয়ে হয়ে গেছে। অবশ্য দাদার এই ঘটনার পর দিদি এখন এখানেই এসে আছেন। আর কে আছেন? আমার মা বাবা, ওরা একেবারেই ভেঙে পড়েছেন। দাদাই তো সংসার চালাতেন। আপনি বসুন। হ্যাঁ, বসছি। আপনারাও বসুন। নিশ্চয়ই আপনারা দাদার সম্পর্কে কিছু খোঁজ খবর নিতে এসেছেন। নীল পকেট থেকে ওর কার্ডটা এগিয়ে দিল, তারপর বলল, বুঝতেই পারছেন আমাদের আসাটা দরকার কেন। আপনার নামটা জানতে পারি? তমালিকা কর। আপনিও পড়াশোনার মধ্যেই আছেন? হিস্ট্রি নিয়ে আমি এমএ পড়ছি। আপনাদের যা জিজ্ঞাসা করার একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আমার মা বাবা একেবারেই আপসেট। স্বাভাবিক, আমি বেশি সময় নেব না। আপনার বাবা মার সঙ্গে কথা এখন বলা যাবে না। আমি আপনার দাদার সম্বন্ধে একটু ব্যক্তিগত প্রশ্ন করব। তমালিকা বলল, দাদা বরাবরই ইন্ট্রোভার্ট টাইপ, নিজের সম্বন্ধে কথা বলতে কম, পড়াশোনা নিয়েই থাকতো। হিস্ট্রির একটা বিশেষ সাবজেক্ট নিয়ে উনি পিএইচডির জন্য অনেক রাত জেগে খাটাখাটি করছিলেন। এমন সময়। বিষয়টা কি? তুতানখামেন, গোল্ড অফ তুতানখামেন। আপনার দাদার কোনো শত্রু ছিল? একজন আপন ভোলা লেখাপড়ায় তন্ময় হয়ে থাকা মানুষের কোনো শত্রু থাকবে জানি না, তবে উনি আত্মহত্যা করেননি বা করতে পারেন না, এটা আমি হলফ করে বলতে পারি। উনি মোটেও ফ্রাস্ট্রেটেড ছিলেন না। উনি সেদিন প্রচুর মদ্যপান করেছিলেন। সেটা কোনো দোষের নয়। কাগজে পড়লাম এটা নাকি খুন। কেউ মদ্যপান করলে কেউ তাকে খুন করবে কেন? না তমালিকা দেবী, খুনের উদ্দেশ্য অন্য, মদ্যপান নয়। সেটা কি? জানি না, আর সেটা জানার জন্যই আপনাদের বিরক্ত করা। রথিজিৎ বাবু তো ওনার বিশেষ বন্ধু ছিলেন, উনি কি খুন করতে পারেন? আমি শুনেছি হাসুরে শেষ পর্যন্ত ওরা দুজনেই ছিলেন। লোকের মনে হতেই পারে রথিদাই খুন করেছে, বাট আই ডোন্ট বিলিভ ইট। এত ডেফিনেট হয়ে বলছেন কিভাবে? রথিদাকে
অনেক দিন থেকেই তো চিনি, কিন্তু কিন্তু তাহলে রথিবাবু নিখোঁজ হয়ে গেলেন কেন? সেটাই তো দুর্গেয় ব্যাপার। সব কিছু তালগুল পাকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ নীরবতা। তারপর নীল প্রশ্ন করল, আহ, এবার যে প্রশ্ন করব সেটা খুব ভেবে চিন্তে উত্তর দেবেন। আপনার দাদার কি কোনো অ্যাফেয়ার্স ছিল? নিশ্চয়ই উনি বিয়ে করেননি। না, আমার বিয়ে না দিয়ে দাদা বিয়ে করবে না বলেই দিয়েছিলেন। তাহলে? খানিকক্ষণ চুপ করে থাকার পর তমালিকা বলল, যদিও দাদা ছিলেন খুবই ইন্ট্রোভার্ট, তবু একটা অন্য ধরনের অ্যাফেয়ার্সের সঙ্গে সম্ভবত জড়িয়ে গিয়েছিলেন। অন্য ধরন বলতে? মুখে ঠিক প্রকাশ করেননি, তবে একটা নাম ওনার অন্যমনস্কতায় উনি অনেকবার এখানে সেখানে লিখে ফেলতেন। নামটা কি? কিন্তু আমি তো ডেফিনেট নই। অ্যাজিউম করে কিছু বলা কি উচিত হবে? আমিও সেভাবে নেব না, তবু নামটা জানতে পারলে আমরা অন্যভাবে তদন্তটা করতে পারি। আপনার নাম নেব না, নামটা আপনি বলুন। বিদীপ্তা বসু, রথিজিতের দিদি। এবং আমার বাবা মা বা দিদি কেউই এই নামটায় খুশি নয়। দাদা যদি কোনোদিনও নামটা নিজের মুখে সবাইকে জানাতো, সেদিন একটা হইচই নিশ্চয়ই শুরু হতো। কেন, আন্দাজ করতে পারেন? আমার বাবা মা অত্যন্ত কনজারভেটিভ। বিধবা বিবাহ বা ডিভোর্সি কাউকে বিয়ে করা আজকের দিনে কোনো ব্যাপারই নয়। আমি কথাটা বুঝি, কিন্তু একে বিদীপ্তাদি দাদার চেয়ে বয়সে অনেক বড়, তাই এখনো ওদের ডিভোর্সই হয়নি। ঝগড়াঝাটি করে বাপের বাড়ি পড়ে আছেন। সেই জন্যই কি আপনার দাদা এগোতে পারছিলেন না? সেটা তো একটা কারণ বটেই, কিন্তু আসল কথা, বাবা মায়ের কোনো মত হবে না। আর দিদিরও আপত্তি আছে, কারণ ওর শ্বশুর বাড়িও এসব পছন্দ করেন না। রথিজিৎ বাবু জানতেন? একটা বড় প্রশ্ন। মনে হয় রথিদা জানতেন, কিন্তু নিজের দিদির সঙ্গে বন্ধুর সম্পর্কটা কি ঠিক মেনে নিতে পেরেছিলেন? আসলে কি জানেন তো, অন্যের ব্যাপারে আমরা যতই কেন উদার হই, ঘটনাটা যখন নিজের ঘরে ঘটে তখনই রাজ্যের কুসংস্কার ভূত আমাদের মাথায় চেপে বসে। ভিনজাতের ছেলের সঙ্গে ভিনজাতের মেয়ের বিয়ে হলে আমরা আদর্শের বুলি আওড়াই। যেই আমার ছেলে যখন একজন মুসলমানের মেয়েকে বিয়ে করবে, সঙ্গে সঙ্গে আমার ন্যায় নীতি আদর্শ সব খালের জলে চুবিয়ে দিয়ে আসবো। এটাই আমাদের সমাজ। ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে নীল প্রসঙ্গ পাল্টিয়ে চলে এলো আসল জায়গায়। তমালিকাকে জিজ্ঞাসা করলো, আপনার কি মনে হয় এই কারণেই রথিজিৎ বাবু আপনার দাদাকে খুন করেছেন? কি জানি, একজন মানুষকে বোধহয় সবটা চেনা যায় না। সে যে কোথায় কি করে বসে তা বোঝা খুবই দুষ্কর। রথিদাকে আমি কতটুকুই বা চিনি। একজন নিরীহ মানুষও হঠাৎ উত্তেজনায় এমন কাণ্ড বসিয়ে যায় যা কল্পনায় আসে না। কিছুদিন আগে অক্সিটাউনের ঘটনাটাই মনে করুন না কেন। ভাবা যায় বাড়ির শুদ্ধ লোককে খুন করে নিজে গলায় দড়ি লাগিয়ে ঝুলে পড়ল, অথচ শোনা যায় ছেলেটা নাকি ভালোই ছিল। চোখটা সরু করে নীল তাকালো তমালিকার দিকে, প্রশ্ন করলো, তাহলে বলছেন রথিজিৎ বাবুর পক্ষে খুন করাটা আশ্চর্য নয়? আমি কি গোয়েন্দা সরাসরি একজনের ঘাড়ে সন্দেহের বোঝা চাপিয়ে দেব? তবে দুটো ব্যাপার মনে খটকা তুলেছে। কি কি? প্রথমত, সে রাত্রে দুজন ছাড়া ঘরে আর কেউ ছিল না। আর দ্বিতীয়ত, রথিদা পালিয়ে গেল কেন? হুম, আপনার সন্দেহটাকে আমি উড়িয়ে দিচ্ছি না, যতক্ষণ পর্যন্ত না সন্দেহমুক্ত হবার মতো কোনো সলিড প্রমাণ আমাদের হাতে আসছে। আর একটা প্রশ্ন, আপনার সঙ্গে তো বেদীপ্তা দেবীর আলাপ আছে। সামান্যই। এই ব্যাপারে ওনার সঙ্গে কোনো কথা হয়নি? না। এমনকি উনি এ বাড়িতে সৌজন্য সাক্ষাৎও করতে আসেননি? এ বাড়িতে আসার ওনার কোনো যুক্তিসম্মত এবং সামাজিক কারণও তো নেই। আপনিই তো বললেন আপনার দাদার হাতের লেখায় মাঝে মাঝে বিদীপ্তা দেবীর নাম কাগজে লিখেছেন। হ্যাঁ। খোঁজ নিয়ে দেখবেন কি আপনার দাদা কোনো
ডায়েরি লিখেছেন কিনা বা আপনার দাদার কোনো ডায়েরি পাওয়া যায় কিনা। বেশ, দেখব। ঠিক আছে, আর আজ আপনাকে বিরক্ত করব না। যদি উল্লেখযোগ্য কোনো খবর থাকে জানাতে দ্বিধা করবেন না। মনে রাখবেন, পোস্টমর্টম রিপোর্ট বলছে এটা একটা খুনের কেস। নিশ্চয়ই আপনি চান আপনার দাদার মৃত্যু রহস্য ভেদ হোক। 100 বার। একটু চা খেয়ে যাবেন না? ভেরি অড টাইম টু অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল। আয় দীপু। রাস্তায় বেরিয়ে ওরা হাঁটতে হাঁটতে চলে এলো ঢাকুরিয়া ব্রিজের কাছে। দুজনেই নীরবে হাঁটছিল। হঠাৎ নীল জিজ্ঞাসা করলো, কদিন যাবৎ দেখছি তুই খুব রিজার্ভ হয়ে গেছিস। দুমদাম রিমার্কস পাস করছিস না, অযথা বক্তিমে করছিস না। কি হলো তোর? কিছু না, সবসময় কি বকবক করতে ভালো লাগে? তারপরে বিকাশদার সঙ্গে নেই। বিকাশদার পিছনে লাগা যায়, ঠাট্টাই আর কি করা যায়, সেগুলো তো আর তোমার সঙ্গে করা যাবে না। সুলক্ষণ। ঠাট্টা করছো করো, আসলে কেসটা নিয়ে আমি একটু ভাবছিলাম। কি ভাবছিলি? না, তবে আমার কেবলই মনে হচ্ছে আমরা এক গলা জলে দাঁড়িয়ে আছি। জলটা ঘোলাটে, কোথাও স্বচ্ছতার আভাস মাত্র নেই। মনে হয় কেসটা খাটাবে। তা এখন কোথায় যাবে? আমার হিসেব বলছে ইমিডিয়েট তুমি দুজনের সঙ্গে দেখা করতে চাইছো। বল কে কে? 1 নম্বর রথিজিতের বন্ধু, মাঝপথে যে আসর ছেড়ে উঠে গিয়েছিল, ডাক্তার অরুণ সেন। আর 2 নম্বর শ্রীমতী গঙ্গোত্রী চট্টোপাধ্যায়, স্টেজ অ্যাক্ট্রেস। সিরিয়াল টিরিয়ালে নামেন কিনা জানি না, ওর সবচেয়ে বড় পরিচয় উনি নাকি রথিজিতের প্রেমিকা, এবং বিয়ের কথাবার্তাও নাকি চলছিল। ঠিক বলছি তো? 200% কারেক্ট। দুজনের বাড়ি নর্থে। একজন থাকে, মানে ডাক্তার সেন, বদ্রীদাস টেম্পল রোড, জৈন মন্দিরের কাছে। আর শ্রীমতী চ্যাটার্জি থাকেন জরিপ লেন, বিডন স্ট্রিট, যার এখন নাম হয়েছে দানি ঘোষ সরণি, অথবা উৎপল দত্ত সরণি, মিনার্ভা থিয়েটারের কাছে। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যের কাছে, থিয়েটার করা মেয়ে পাবে কি? হ্যাঁ, সেটাই সমস্যা। ওর ফোন নাম্বারটা জোগাড় করে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে। ফোন নাম্বার পাবে কোত্থেকে? একজনই আছে, বিদীপ্তা দেবী। রথিজিতের অনেক খবরই ওর কাছে আছে। বলেছিল পরে বলবে। ঠিক আছে, বিদীপ্তার সঙ্গে আগে দেখা করি, তবে ডাক্তার সেনকে পাওয়া যাবে। রণবীর জানিয়েছে ওখানে ওর বাড়ি এবং চেম্বার। চল, আজই ঢু মারি। আজই? উপায় নেই, তোমার ঘাড়ে যখন ভূত চেপেছে তখন যেতেই হবে। চলো। তবে ভিজিটিং আওয়ার্সে কি তোমায় পাত্তা দেবে? দেখাই যাক। রাজা দীনেন্দ্র স্ট্রিট থেকে খানিকটা এগিয়ে ডান দিকের গলিতে ঢুকে লম্বা রাস্তা, বদ্রীদাস টেম্পল রোড, একটু দূরেই জৈন মন্দির, পরেশনাথের মন্দির। তবে মন্দির পর্যন্ত যেতে হলো না। 2-1জনকে জিজ্ঞাসা করতেই ডাক্তার সেনের চেম্বার পাওয়া গেল। দোতলা সুন্দর বাড়ি, 1 তলায় ডাক্তারবাবুর চেম্বার, ভিড় আছে। নীল গিয়ে দেখল রোগীর সংখ্যা ভালোই। পিছনের দিকে একজন লোক চেয়ার টেবিল নিয়ে বসে আছেন, তিনি এক এক করে ডাকছেন। রোগীরা পর্দা তুলে ডাক্তারের রুমে চলে যাচ্ছে। দীপু একটা ফাঁকা চেয়ার দেখে বসে পড়ল। বসে কাজ নেই চিন্তা করে নীল পিছনে চেয়ার টেবিল নিয়ে বসা লোকটার কাছে গিয়ে বলল, ডাক্তারবাবুর সঙ্গে খুব জরুরি প্রয়োজন দেখা করার। মধ্যবয়সী মাথায় মাংকি ক্যাপ পরা লোকটা বিরক্ত মুখে নীলের দিকে তাকিয়ে বলল, স্লিপ জমা দিয়েছেন? না তো। তাহলে আর নতুন করে কোনো স্লিপ দেওয়া হবে না। আপনি বরং কাল সকালে এসে স্লিপ জমা করে যাবেন। ডাক্তারবাবু 30 জনের বেশি রোগী দেখেন না। আমি কিন্তু রোগ সারাতে আসিনি। ভদ্রলোক রসিক না বেরসিক বোঝা গেল না, খানিকটা ব্যঙ্গের সুরে বললেন, হ্যাঁ, আপনাকে দেখতে সুন্দর, তবে সুন্দর বা সুন্দরীদের আলাদা প্রেফারেন্স তো এখানে নেই। আপনি কালই আসুন। কিন্তু আমি থাকি নিউ আলিপুর। তাতে কি, বনগা থেকে রুগী আসছে, দূরত্বটা কোনো প্রবলেম সলভ করে না। আপনি কালই আসুন, চেষ্টা করব আপনার নামটা কাল এগিয়ে দিতে। এদিক ওদিক তাকিয়ে নীল পকেট থেকে একটা 100 টাকা টেবিলের ওপর রেখে হাত চাপা দিয়ে বলল, এতে এগোনো যাবে? না। আরও 1 দিল। একটু সুর নরম করে লোকটি বলল, খুব আর্জেন্ট বলছেন? হ্যাঁ, খুব। আমার এই কার্ডটা দেখলেই বুঝতে পারবেন কতটা জরুরি ব্যাপার। ভদ্রলোক পড়লেন, মুখের চেহারার আঁকি বুকি একটু সরল হলো। তারপর বিড়বিড় করলেন, গোয়েন্দা? এবং মার্ডার কেস।
কিন্তু ডাক্তারবাবু তো ওর সঙ্গে দেখা হলেই সব বুঝতে পারবেন। আম, মরেছে, কিন্তু উনি তো নিপাট ভালো মানুষ। পাট খেতে তো বেশি সময় লাগে না। বেজার মুখে ভদ্রলোক বললেন, আপনি বসুন, তবে উল্টোপাল্টা লোক ঢোকালে ডাক্তারবাবু আমার ওপর রেগে যাবেন। আর একটু পরে যখন পুলিশের ভ্যান এসে দাঁড়াবে তখন কি হবে? না না, সে তো বটেই। আপনি বসুন, দেখছি কি করা যায়। আপনার কার্ড আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক দুজন রোগীর পরই ডাক পড়ল। সুন্দর করে সাজানো চেম্বার, দুজন রোগীর বসবার মতো জায়গা। ডাক্তার মাথা নিচু করে কিছু করছিলেন। মে আই কাম ইন, ডক্টর? অরুণ মুখ তুললেন। ভারী হ্যান্ডসাম দেখতে, মুখের মধ্যে কোনো জটিল চিহ্ন নেই, একটু গম্ভীর প্রকৃতির। মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, মিস্টার নীল ব্যানার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর। বসুন। এগিয়ে গিয়ে ডাক্তারের সামনে চেয়ারে নীল বসল। বলল, এই পিক আওয়ার্স আপনাকে বিরক্ত করতে হলো বলে দুঃখিত। আপনার ফোন নাম্বার জানা থাকলে অ্যাপয়েন্টমেন্ট করেই আসতাম। ডাক্তার বললেন, এসেই যখন পড়েছেন তখন আর এসব কথা বলার দরকার কি? বলুন, আপনার জন্য কি করতে পারি? উপক্রমণিকা ছেড়ে নীল সরাসরি প্রশ্নে চলে গেল। ডক্টর সেন, কৌশিক কর বলে নিশ্চয়ই আপনি কাউকে চিনতেন? কৌশিক কর? হ্যাঁ, আমার বন্ধু। কিন্তু সে তো 24শে ডিসেম্বর রাত্রে তিনি খুন হয়েছেন। কাগজে দেখেছি। সেদিন সারা সন্ধে আপনারা তিনজন বসে মদ্যপান করেছিলেন। মদ্যপান করা কোনো অশ্লীল বা সমাজবিরোধী কাজ নয়, নিশ্চয়ই নয়। কিন্তু গণ্ডগোলটা অন্য জায়গায়। আপনাদের তিনজনের সাক্ষাতে আপনাদের একজন খুন হয়ে যান। স্বাভাবিকভাবেই আপনাদের দিকেই পুলিশের নজর পড়বে। ডাক্তার সেন হস্তধৃত কলমটি নিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করলেন, তারপর বললেন, আমরা একসঙ্গে খেতে শুরু করেছিলাম ঠিকই, এটা আমাদের অনেক দিনের হ্যাবিট। ইন এনি সোশ্যাল অকেশন উই সিট টুগেদার অ্যান্ড সেলিব্রেট। দীর্ঘ 10 বছর এমনটাই হয়ে আসছে। তাছাড়া 24শে ডিসেম্বর আমার ব্যক্তিগত কাজের জন্যে আমি আসর ছেড়ে উঠে আসি। অ্যান্ড দ্যাট টাইম কৌশিক ওয়াজ অ্যালাইভ। এর কোনো অথেন্টিক প্রমাণ আছে? বউকু যদি ঠিক কথা বলে সে একই কথা বলবে। জাস্ট অ্যাট 9 PM আই লেফট দ্যাট প্লেস। এরপর কোথায় যান? সল্ট লেকে রোটারি ক্লাবে আমার ডাক্তারের বন্ধুদের সঙ্গে আমি একটা পার্টিতে মিট করি। নিশ্চয়ই তার সপক্ষে আপনার আলিবাই আছে। শিওর। হার্ট স্পেশালিস্ট ডাক্তার চন্দ্র, গাইনি অরুন্ধতী ভট্টাচার্য, অ্যানেস্থেসিস্ট রূপম নন্দী এবং আমি তাস খেলছিলাম, ব্রিজ। খেলতে খেলতে অনেক রাত হয়। তারপরে যে যার গাড়িতে আমরা বাড়ি ফিরে আসি। আমি অবশ্য রূপমের গাড়িতে ফিরি। আপনি কি নিজেই গাড়ি ড্রাইভ করেন? সব সময় নয়, তবে আমার ড্রাইভার রামবিলাস সঙ্গে থাকে, কারণ মদ্যপান করার পর আমি গাড়ি ড্রাইভ করি না। সেদিন আমি গাড়ি নিয়ে যাইনি। ঘাড় নাড়তে নাড়তে নীল বলল, তার মানে আপনার উপস্থিতির সাক্ষ্য দেবেন 4 জন। আরও অনেকেই আছেন। আমি বরং আমার এবং সেই রাতে যাদের যাদের সঙ্গে একসঙ্গে ছিলাম তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিচ্ছি। প্রয়োজনে খোঁজ নিতে পারেন। ওয়েল, এবার আমি কয়েকটা প্রশ্ন করব, কিন্তু আমার অনেক পেশেন্ট বসে আছেন। খুব কম সময় নেব। কৌশিকবাবু হঠাৎ কেন খুন হলো এ সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? ডাক্তার কিছু ভাবলেন, তারপর বললেন, ডেফিনেট আমার কোনো ধারণা নেই, তবে কৌশিক খুব স্টুডিয়াস। ম্যাক্সিমাম সময় লেখাপড়া জগতেই বাস করত। কোন একটা সাবজেক্ট ও PhD করবার চেষ্টা করছিল। ওর একটা কোচিংও ছিল, হায়ার ক্লাসের স্টুডেন্ট সব। উনি কি বিবাহিত? না, আমাদের তিনজনের কেউই এখনো বিয়ে করিনি। কিন্তু আমি শুনেছিলাম ওনার একটা অ্যাফেয়ার্স ছিল। এ সম্বন্ধে আপনার কোনো আইডিয়া? মাফ করবেন, এটা আমি বলতে পারবো না। বলতে চান না? আপনি যদি তাই ভাবেন তাহলে তাই বললে ভালো হতো। খুনের জটটা কি ওখানেই, সেটা বোঝা যেত। আলোকপাত করতে পারলে আমিও খুশি হতাম। খুব বাধা আছে বুঝি? যা মনে করেন। রথিনবাবুর সঙ্গে কৌশিকবাবুর সম্পর্কটা কেমন ছিল? সেটা বলতে পারবো না, তবে রথি ইজ ভেরি মাচ পোলাইট। আমি চলে আসার পর ওরা দুজনে কন্টিনিউ করছিল। ইয়েট সামান্য সময়ের জন্য থামলেন, তারপর মাথা দোলাতে দোলাতে ডাক্তার বললেন, রথি ইজ নট আ ম্যান অফ দ্যাট টাইপ। ও খুন করবে এটা আমি ঠিক ভাবতে পারছি না। বাট হি ইজ অ্যাবসকন্ডেড।
ওর মতো শিক্ষিত এবং বিচক্ষণ ব্যবসাদার যে কেন পালিয়ে গেল, দ্যাট ইজ আউট অফ মাই ইম্যাজিনেশন। তাহলে কে? এটা খুঁজে বার করার দায়িত্ব আপনার বা পুলিশের। গঙ্গোত্রী চট্টোপাধ্যায় বলে আপনি কাউকে চেনেন? একটু ইতস্তত, তারপর বললেন, রথির সঙ্গে গঙ্গোত্রীর একটা সুইট রিলেশন আছে। প্রেম হতে পারে, কিংবা বন্ধুত্ব। উনি তো স্টেজ অ্যাক্ট্রেস। হ্যাঁ, তবে হ্যাঁ বলুন। না, আমি কোনো পরনিন্দা করতে ভালোবাসি না। বেটার ইউ মেট শ্রীমতী গঙ্গোত্রী চট্টোপাধ্যায় অ্যান্ড ইউ উইল গেট আনসার অফ ইউর আদার কোয়ারিজ। আর কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়। আর মনোজিৎ মজুমদার? সরি, মনোজিৎ ইজ নট মাই ফ্রেন্ড। আমার সঙ্গে তার কোনো হৃদ্যতা বা ঝগড়া নেই। জাস্ট হাই হ্যালো। ঠিক আছে, আর বিরক্ত করা নয়। ইফ ইউ হ্যাভ এনি সলিড ইনফরমেশন প্লিজ লেট মি নো। বুঝতেই পারছেন, মানুষ খুনের চেয়ে বড় অপরাধ আর নেই, বলা যায় না। আপনার দেয়া সামান্য তথ্য অনেক কাজে লেগে যেতে পারে। আমরা খুনির কাছে পৌঁছতে চাই, অ্যান্ড উই নিড ইয়োর হেল্প। ডাক্তারের সাথে শেক হ্যান্ড করে নীল বেরিয়ে এলো। দীপু তখন ঠায় বসে চেয়ারে। নীল রেজিস্ট্রিবাবুকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে এলো দীপুকে নিয়ে। দিন তিনেক পরে বিকাশ তালুকদার এসে হাজির। সোফায় মোজ করে বসে টুপিটা খুলে রাখলেন সেন্টার টেবিলের ওপরে। শীতকাল, সন্ধেটা নামেও তাড়াতাড়ি। এখন আর টাক মোছার দরকার হয় না, তবু ইদানিং একটু মেদ বাড়ার জন্যে কিঞ্চিত ঘামের উদ্রেক হচ্ছে। তালুকদারকে দেখলেই দীপুর অতিরিক্ত রসবোধ জেগে ওঠে। একবার আর চোখে তালুকদার বাবুকে দেখে নিয়েও বলল, দাদার কি ইদানিং শীতকালেও শ্বেতধারা নির্গত হচ্ছে? সাইনটা ভালো নয়, একটু চেক আপ করিয়ে নিন, নইলে। নইলে কি হবে ছোকরা? টেসে যাব? ওটা আগে থেকেই ঠিক হয়ে আছে। যেদিন যাবার সেদিন যাব, তার আগেও নয় পরেও নয়। তবে আমার কোষ্ঠীতে আরও একটা ব্যাপার লেখা আছে। সেটা কি দাদা? মৃত্যুর পর কি ঘটবে? সাবাস! আপনি আপনার মৃত্যুর পরের ঘটনা সম্বন্ধে ওয়াকিবহাল। সচরাচর এমনটা ঘটে না। তা দাদা, এমন রেয়ার ব্যাপার আগে কখনো শুনিনি। বলুন দাদা, ভূতের গল্প তো? হ্যাঁ, আমার ভূতত্ব প্রাপ্তি ঘটবে। তাই নাকি? এমন তো কথা শোনা যায় না। তা ভূতই আপনি কি করবেন ঠিক করেছেন? মানে, কথা কেড়ে নিয়ে বিকাশ বললেন, মানে একটাই, তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছি। গুড, বলুন দাদা। আমার জীবনে কয়েকটা অকাল কুষ্মাণ্ডের সঙ্গে দেখা হয়েছে, এচড়ে পাকার বকাটে ছোকরা। তাদের ঘাটটি মোটকে কবন্ধ করে জলার ধারে ছেড়ে দিয়ে আসবো। তারা তখন না ঘরকা না ঘাটকা। মানে? মানে ভূতেদের দলেও তারা এন্ট্রি পাবে না। মাতাহীন ভূতেদের রেয়ারের স্যাম্পল হয়ে কনিষ্কর আশেপাশে ঘুরে বেড়াতে হবে। লেগ পুলিংটা হয়তো আরও কিছুক্ষণ চলতো। ইতিমধ্যে নীল এসে সোফায় বসলো। তারপর বলল, বিকাশবাবু, আপনাদের খেয়েও খেবি পর্ব কি মিটেছে? দীপু বলল, নীলদা, তুমি খেয়েও খেয়েই কোথায় দেখলে? বিকাশদা আমার অন্তরঙ্গ বন্ধুর দলে পড়েন। মরার পর উনি হবেন চার মাথাওয়ালা ভূত, আর আমি হব কবন্ধ ভূত। সেই নিয়েই আলোচনা হচ্ছিল। ওনার সঙ্গে খেয়েও খেয়েই নইব নইব। তুমি এবার কাজের কথা শুরু করতে পারো। সিগারেট ধরিয়ে নীল বলল, তুই বরং চা না, আজ শীতটা একটু জম্পেশ হয়েছে, কফি নিয়ে আয়। আমার চিনি ছাড়া কফি দিবি। আমারও ডাক্তার বলে দিয়েছেন সুগার অ্যাভয়েড করতে। এখানেও লেগ পুলিংয়ের স্কোপ থাকা সত্ত্বেও দীপু এড়িয়ে গিয়ে কফি আনতে চলে গেল। নীল বলল, এবার বলুন বিকাশবাবু, বার্তা কি? সেই জন্যই আশা। মনোজিৎ মজুমদার আপনাকে ফোন করেছিল? হ্যাঁ, উনি তো আপনার রেফারেন্স নিয়ে আমাকে ফোন করেছিলেন। সেটা জানি। এখন কি বুঝছেন বলুন? কোনো বোঝাবুঝির জায়গায় পৌঁছইনি। একটা মার্ডার হয়েছে, পিএম রিপোর্ট সেটা ইন্ডিকেট করছে। সন্দেহ করার মতো যিনি আছেন তিনি খুনের রাত থেকেই নিখোঁজ। রণবীর এখনো পর্যন্ত তাকে খুঁজে বার করতে পারেনি। ঘটনাস্থলে একজন ডাক্তারও ছিলেন, কিন্তু খুনের আগে যিনি স্থান ত্যাগ করেন। কাউকে সাসপেক্ট করছেন? একমাত্র রথিজিৎ, মানে পলাতক ছাড়া আর কাউকে আপাতত দেখছি না। কোনো মোটিভের হদিশ পেলেন? মৃতের বোনের কাছ থেকে একটা খবর পাওয়া গেল। রথিজিতের দিদির সঙ্গে কৌশিক, মানে মৃতের একটা অ্যাফেয়ার চলছিল, যদিও সেটা একতরফা খবর। এখনো শ্রীমতী বিদীপ্তার সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি। বিকাশবাবু খুক খুক করে একটু কেশে নিয়ে বললেন, অ্যাফেয়ার্স থাকতেই পারে, তার জন্যে খুন?
আমরা কি প্রিমিটিভ এজে ফিরে যাচ্ছি? কফির ট্রে আর পেস্ট্রি নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে দিবু বলল, দাদা কি আজকাল খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছেন? প্রেম এবং জেলাসি থেকে খুন তো আজকাল আকছার হচ্ছে। এর চেয়েও কত নৃশংস হত্যাকাণ্ড প্রতিদিনই শহরে ঘটে যাচ্ছে। জানি হে জানি, কিন্তু সেগুলো এত ওপেন হয় না, একটু মার প্যাচ থাকেই। কিন্তু এটা তো একেবারে নেকেড মার্ডার। ব্যানার্জি সাহেব, আপনার কি মত? বিকাশবাবু, মানুষের বোন বড় বিচিত্র। কার কখন কি মানসিক অবস্থা দাঁড়ায় সেগুলো যুক্তিতর্ক মানে না। তবে এক্ষেত্রে ঠিক কি ঘটেছে আমরা জানি না। কৌশিকের এই ব্যাপারটা অনেকেই সম্ভবত মেনে নিতে পারেনি। কৌশিকের বাড়ির লোক তো নয়, আমার মনে হয় রথিজিৎও মানতে পারেনি। আমার বন্ধু যদি আমার দিদির সঙ্গে প্রেম করে বা বিয়ের মতো জায়গায় এসে পৌঁছয়, সেটা কি খুব খুশি মনে মেনে নিতে পারবো? হয়তো রথিজিৎও মেনে নিতে পারেনি। হয়তো অবস্থা তাকে ওই রকম একটা কাণ্ড করতে বাধ্য করেছিল। রথিজিৎকে তো পাওয়া যাচ্ছে না। না। বিদীপ্তা দেবীর সঙ্গে কোনো কথাবার্তা বলেছিলেন? ভাষা ভাষা, হয়তো পরে কোনো দিন কথা হতে পারে। আমি আর একটা কথা শুনেছি রণবীরের কাছ থেকে, রিগার্ডিং রথিজিৎ মজুমদার। হ্যাঁ, আমিও শুনেছি। সেটাও খুব কমপ্লিকেটেড। আসলে আমাদের এখন অনেক কাজ বাকি। মনোজিৎ মজুমদার ছোকরাটি কেমন? জানি না। আর গঙ্গোত্রী চট্টোপাধ্যায়? উনি স্টেজ অ্যাক্ট্রেস, শুধু এইটুকুই জানি। বিকাশবাবু, এই ভদ্রমহিলার বাড়ির ঠিকানাটা পেয়েছি, কিন্তু উনি খুব ব্যস্ত অভিনেত্রী। যখন তখন বাড়ি গেলে দেখা নাও পাওয়া যেতে পারে। একটা কাজ করতে পারবেন? বলুন। মহিলার মোবাইল নাম্বারটা কি জোগাড় করা সম্ভব? পুলিশের কাছে ওগুলো কোনো শক্ত কাজ নয়। আমি দুদিনের মধ্যে ওর মোবাইল নাম্বার জোগাড় করে দেবো। হ্যাঁ, সেটাই দেখুন। মহিলা কিন্তু এই নাটকে ভাইটাল ক্যারেক্টার। আচ্ছা, প্রতিজিৎবাবু গঙ্গোত্রী দেবীর বাড়িতে লুকিয়ে বসে নেই তো? যতই হোক অসম্ভব কিছুই নয়। আপনি আমাকে ইমিডিয়েট ওনার নম্বরটা জোগাড় করে দিন। বিকাশবাবুর চা পেস্ট্রি খাওয়া হয়ে গিয়েছিল। উঠতে উঠতে বললেন, উইদিন 2 days ইউ উইল গেট হার নাম্বার, প্রমিস। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এই সপ্তাহের গল্প অভিভাবকের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আমি দেবারতী আবার ফিরে আসব। গল্পটা আপনাদের ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন বা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন গল্পের আপডেট পেতে আপনাদের সুবিধে হয়। আর আমরা এই ধরনের গল্প প্রায়ই নিয়ে আসি, আমার চ্যানেল একটু ভিজিট করলেই আপনারা সেটা জানতে পারবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেবারতী আজকে বিদায় নিচ্ছি। টাটা।